তো বলেন আমাদের ক্লাস নাম্বার কত? কি ব্যাপার, এটা কি হয়েছে? ক্লাস নাম্বার কত? 19? মেইন ক্লাস বলবেন। মেইন ক্লাস আপনাদের কত? 18 না? 18। জি 18, স্যার। ইয়েস। 18। অন পেজ এসইও, ঠিক আছে। লাইভ। লাইভ সাইট, হ্যাঁ লাইভ সাইট থেকে করে দেখাবো। লাইভ সাইট থেকে করে দেখাবো, হ্যাঁ যেটা পেড ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে করে দেখাবো, প্রবলেম নেই। আর আপনারা চাইলে প্যান্থিয়নেও করতে পারেন অন পেজ এসইও, মানে অ্যাসাইনমেন্ট। আর চাইলে প্যান্থিয়নেও করতে পারেন। দেখলাম অনেকে প্যান্থিয়নে মাশাআল্লাহ অন সাইট অপটিমাইজেশন, সরি অ্যাডভান্স ওয়েবসাইট কাস্টমাইজেশনের অ্যাসাইনমেন্ট দিয়েছেন আর কি। যাক, ভেরি গুড। তো সবাই ট্রাই করবেন প্যান্থিয়ন থেকে ট্রাই করা, ঠিক আছে? কারণ আমরা সব টুলগুলোই ট্রাই করে দেখবো, ঠিক না? ধরেন নিজেকে একটু স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য, এটাই আর কিছু না, ঠিক আছে? তো চলেন আমরা আমাদের ক্লাসের দিকে আগে। তো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18th, ক্লাস টপিক অন পেজ এসইও ইউজিং লাইভ সাইট। তো বেসিক্যালি অন পেজ এসইও কি, অন পেজ এসইও কি, রাইট? আমি আগেই বলেছিলাম যে এসইও এর মধ্যে আবার ধরন আছে। কি কি ধরন বলেন তো? বলেন তো এসইও এর মধ্যে কি কি পার্ট আছে? অন পেজ এসিও, অফ পেজ এসিও। ইয়াস, গ্রেট। তারপর? টেকনিক্যাল এসইও, ইয়াস। টেকনিক্যাল এসইও, তারপর? তারপর লোকাল এসইও। এক্স্যাক্টলি। তাহলে এই চারটা খুঁটি নিয়েই পুরো এসইওটা গঠিত। একটা চেয়ারের খুঁটি কয়টা থাকে? চারটা, রাইট? ঠিক সেইভাবে এসইও এরও খুঁটি হচ্ছে চারটা। এই চারটা খুঁটি নিয়ে গঠিত পুরো এসইও, ঠিক আছে? তো এই এসইও এর মধ্যে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট খুঁটি হচ্ছে অন পেজ এসইও। ওকে, তো আমরা বিষয়টা বুঝতে পারলাম। এখন চলে আসে যে অন পেজ এসইও কি। অন পেজ এসইও হচ্ছে একদম সিম্পলিভাবে মনে রাখবেন, ওয়েবসাইটের ভিতরের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর অপটিমাইজেশন করাকে কি বলে? অন পেজ এসইও বলে, ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরে যাবতীয় যা যা এলিমেন্টস আছে সেগুলোর অপটিমাইজেশন করার প্রসেসকে বা ওয়েকে কি বলে? অন পেজ এসইও বলে। আর অফ পেজ এসইও কাকে বলে? ওয়েবসাইটের বাইরে গিয়ে ধরেন এসইও করাকে কি বলা হয়? অফ পেজ এসইও বলে। অন পেজ বলতে মনে রাখবেন ভিতরের এলিমেন্টস, আর অফ পেজ বলতে মনে রাখবেন বাইরের এলিমেন্টসগুলো, ঠিক আছে? ধরেন বাইরে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে আপনি কি করলেন? প্রমোশন চালালেন। তো ধরেন ওই ওয়েকে কি বলবে? অফ পেজ এসইও বলবে। তাহলে অন পেজ এসইওটা কি আর অফ পেজ এসইওটা কি বুঝতে পেরেছি একদম সিম্পলি? হ্যাঁ জি স্যার। কি ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি। এখন আসেন আমরা অন পেজ এসইও করব কেন? অন পেজ এসইও করার রিজন হচ্ছে, কারণ দেখেন আমরা অলরেডি বলেছি যে ওয়েবসাইটের ভিতরের এলিমেন্টসগুলোর অপটিমাইজেশন করাকে অন পেজ এসইও বলে। এখন যদি ওয়েবসাইটের ভিতরে যা যা এলিমেন্টসগুলো আছে সেগুলোর যদি অপটিমাইজেশন না করি তাহলে কি গুগল আমাদেরকে র্যাঙ্ক দিবে? অবশ্যই র্যাঙ্ক দিবে না। যেমন না আমরা স্যার। একদম চলে যাই ওয়েবসাইট অডিটে। ওয়েবসাইট অডিটে বেসিক্যালি কি হয়েছিল মনে আছে? ওয়েবসাইট অডিটে আমরা অডিট করছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, ত্রুটিগুলো বের করছিলাম, ঠিক না? জাস্ট খালি ত্রুটিগুলো বের করা আমাদের কাজ ছিল, ঠিক না? তো ওই যে ত্রুটিগুলো বের করলাম, ওই ত্রুটিগুলো এক একটা কি ছিল জানেন? ওয়েবসাইটের এলিমেন্ট ছিল, যেটা গুগলের ক্রাইটেরিয়াগুলো ফলো করছে কিনা। তো ওই দিন আমরা জাস্ট বের করা শিখেছিলাম, দেন আস্তে আস্তে সেগুলো সলভ কীভাবে করতে হয় তা শিখেছি, রাইট? এখন অন পেজ এসইওতে এসে আমরা আরও অনেকগুলো এলিমেন্টস অপটিমাইজেশন করা শিখব। অন পেজ এসইও এর মধ্যে আমরা কি রেখেছি? ধরেন একটা চেক লিস্ট রেখেছি, ওই চেক লিস্টটা বা একটা রিসোর্স ফাইল রেখেছি, ওই রিসোর্স ফাইল আপনাদের সাথে শেয়ার করে দেব। ওই রিসোর্স ফাইলে অন পেজ এসইও করার জন্য মিনিমাম 20 থেকে 25টা আলাদাই কি আছে জানেন? গুগলকে ফলো করে এমন এলিমেন্টস আছে, মানে গুগলে এই এলিমেন্টসগুলো যেন থাকে। অ্যাজ লাইক গুগলে বলতে পারেন যে ফ্যাক্টরস বা গুগলের ক্রাইটেরিয়া এমন 20 থেকে 25টা আছে, ঠিক আছে? তো সেইগুলো কি করব আমরা আজকে দেখব, তার সাথে টেকনিক্যালি সলভও করব। ওকে, তো এটার পারপাস বুঝতে পারলাম, এটার ইম্পর্টেন্স বুঝতে পারলাম, এটার বেনিফিটস বুঝতে পারলাম। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। যদি প্রপারলি আমরা অন পেজ এসইও না করি তো গুগল আমাদেরকে র্যাঙ্ক দিবে না দিন শেষে, হ্যাঁ? ঠিক আছে, সবই করতে হবে,
টেকনিক্যাল এসইও করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, অন পেজ এসইও করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, অফ পেজ এসইও করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য, দেন লোকাল এসইও করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? ক্লিয়ার অর নট? একদম বুঝতে পেরেছি? বলেন। জি স্যার। ঠিক আছে, তারপর চলে আসি যে আমরা এখন অন পেজ এসইও করব কিভাবে। ঠিক আছে, তো করার জন্য অ্যাট ফার্স্ট আমরা একটা রিসোর্স ফাইল ইউজ করব। ওই রিসোর্স ফাইলটা আমি আপনাদের ড্রাইভ ফোল্ডারে অ্যাড করে দিব। হ্যাঁ, আই হোপ সো সবাই দেখতে পাচ্ছি, রাইট? এই রিসোর্স ফাইলটা আমি অ্যাড করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে অন পেজ এসইও এর রিসোর্স ফাইল। এই রিসোর্স ফাইলটা বা এই চেক লিস্টটা স্টেপ বাই স্টেপ দেখে আপনাদেরকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের কন্টেন্টের জন্য বা ব্লগ পোস্টের জন্য বা ওয়েব পেজের জন্য অন পেজ এসইও করতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এই চেক লিস্টটা ফলো করে। ঠিক আছে? ওকে, এই যে দেখেন, এই যে 16th কি অন পেজ এসইও ফ্যাক্টরস, যেটা গুগল দ্বারা প্রদত্ত। অন পেজ এসইওতে আমরা 16টা কি ফ্যাক্টরস দেখব, দেন কিভাবে এই 16টা কি ফ্যাক্টরসগুলো অপটিমাইজ করব সেটা দেখব। ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরেই 16টা এই কি ফ্যাক্টরস আছে বা 16টা এলিমেন্ট আছে, যে 16টা এলিমেন্টের আমাদেরকে কি করতে হবে, অপটিমাইজেশন প্রপারলি করতে হবে। ঠিক আছে? এই যে কি বলতেছে, ফ্যাক্টরস দ্যাট সার্চ ইঞ্জিনস অ্যান্ড ইউজার্স লাভ। সার্চ ইঞ্জিন যদি পছন্দ করে তাহলে সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক পাবেন 100%। ঠিক না? কি বলেন? রাইট? তো চলেন আমরা আস্তে আস্তে নিচে যাই, স্টেপ বাই স্টেপ আগাবো। তো দেখেন অ্যাট ফার্স্ট কি দেওয়া আছে এখানে, স্টার্ট টাইটেল ট্র্যাক উইথ ইয়োর কিওয়ার্ড। তো এখানে টাইটেল ট্র্যাক বলতে কি বুঝতেছি? আচ্ছা বলেন তো যে টাইটেল কয় প্রকার মনে আছে? 2 প্রকার স্যার। হ্যাঁ, কি কি? পেজ টাইটেল আর মেটা টাইটেল। আগে মেটা টাইটেল আসবে না পেজ টাইটেল আসবে? মেটা টাইটেল। Yes. আগে মেটা টাইটেল স্যার, তারপরে Yes, পেজ টাইটেল। মেটা টাইটেল এন্ড পেজ টাইটেল, এক্স্যাক্টলি। তো বেসিক্যালি সেটাই বলতেছে যে আপনি কি করেন, আপনার মেটা টাইটেলের মধ্যে আর পেজ টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে বসান। আপনি যে কিওয়ার্ডটা তৈরি করেছেন সে কিওয়ার্ডটাকে এখন প্লেস করতে হবে। আচ্ছা, কয় জায়গায় কিওয়ার্ডকে প্লেস করতে হয় বলেন তো? 6 জায়গায়। তাহলে 2 জায়গায় তো পাইলাম, মেটা টাইটেল আর পেজ টাইটেল। হ্যাঁ, আর 4টা জায়গা কোন কোনটা বলেন তো? মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, মেটা কন্টেন্টের ডেসক্রিপশন, 500 ওয়ার্ড, ইয়েস তারপর স্যার ইউআরএল, ইয়েস। হ্যাঁ, স্যার পোস্টের কোথায়? ইমেজ অল্টার টেক্সট। ইয়েস, এক্স্যাক্টলি, মেইন ইমেজ, ফিচার ইমেজ। ঠিক আছে, ফিচার ইমেজ। হ্যাঁ, ফিচার ইমেজ বলতে বুঝি মেইন ইমেজকে বোঝায়। হ্যাঁ, যেটা একদম সবার উপরে থাকে। ঠিক আছে, ওই মেইন ইমেজে কি করতে হবে আমাদের, ধরেন তৈরিকৃত কিওয়ার্ডটাকে বসাইতে হবে। ওকে, তো এখানে তাই বলতেছে যে স্টার্ট টাইটেল ট্র্যাক উইথ ইয়োর কিওয়ার্ড। আপনি টাইটেল ট্র্যাক যখন লিখবেন তখন অবশ্যই ওই টাইটেল ট্র্যাকের মধ্যে আপনার কিওয়ার্ডটা যেন প্লেস করা থাকে। মেটা টাইটেলেও যেন প্লেস করা থাকে, পেজ আর পোস্ট টাইটেলেও প্লেস করা থাকে। ঠিক আছে? ইয়োর টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অন পেজ এসইও ফ্যাক্টর। দেখেন, অন পেজ এসইও ফ্যাক্টরের মধ্যে এই যে টাইটেল ট্যাগের মধ্যে যে কিওয়ার্ড প্লেস করছি এটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, মানে 16টা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওকে, এটা জানলাম। এখন দেন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আমি কি করি, তো চলেন আমরা পরবর্তী স্টেপে আগাই। তো লাইভ সাইটে অ্যাট ফার্স্ট আমরা লগ ইন করে নেব। দেন এইখান থেকে আমরা যে সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম সাবডোমেইনে চলে যাব, দেন লগ ইন করে নেব ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য। তো দুইভাবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন, এখান থেকেও লগ ইনে ক্লিক করে যেতে পারবেন আপনার ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডে। দেন আপনি ধরেন আপনার ডোমেইন নেম /wp admin লিখেও যেতে পারবেন। ঠিক আছে?
ওকে, তো আপনাদের কত ছিল? ESDM 2425, রাইট? ওকে, লগ ইন করে নেই। পাসওয়ার্ড আবার না চায়, পাসওয়ার্ড দেই নাই আমি। এটা পাসওয়ার্ড চাইলে আবার সমস্যা। স্যার আমরা যে ডোমেন গুলো কিনবো এই ডোমেন গুলো কমপ্লেন খাওয়া কিনে এইটা কিভাবে বুঝবো? ডোমেইনগুলো কমপ্লেন কি? আচ্ছা, ডোমেইনগুলো কমপ্লেন খাওয়া? হ্যাঁ এরকম হ্যাঁ, একটা কিছু। না, ডোমেইনগুলো বেসিক্যালি নিউ ডোমেইন যখন সার্চ করবেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে ধরেন ওইটার একটা প্রাইভেসি বা ধরেন সিকিউর থাকে আর কি। কিন্তু এক্সিস্টিং ডোমেইন যখন নেবেন তখন সেটা অলরেডি পেনাল্টি খেয়েছে কি না, তো তা বোঝার জন্য আপনারা লেখে সার্চ করতে পারেন যে পেনাল্টি চেকার, ডোমেইন পেনাল্টি চেকার লেখে সার্চ করতে পারেন, ঠিক আছে? লেখে ডোমেইনের বুঝতে- পেনাল্টি চেক করে নিয়েন, হ্যাঁ, যে আচ্ছা বেসিক্যালি ওই ডোমেইনটা পেনাল্টি খেয়েছে নাকি। আচ্ছা। ইয়াস, ওকে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি, তো ধরেন একটা ব্লগ পোস্ট আমি লিখব। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করে নেন। ধরেন একটা ব্লগ পোস্ট লিখব, ওই ব্লগ পোস্টকে কি করব, অন পেজ এসইও করব, হ্যাঁ। তো আপনাদেরও অ্যাসাইনমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। আপনারা চ্যাট জিপিটি থেকে আপাতত একটা ব্লগ পোস্ট লিখে নিন, লিখে দেন অন পেজ এসইও এর উপর অ্যাসাইনমেন্ট করেন, ঠিক আছে? আর অন পেজ এসইও করার জন্য আপনাকে যে প্লাগইন হেল্প করবে সে প্লাগইনের নাম আমরা সবাই জানি শুরুতেই, ইয়স্ট এসইও প্লাগইন, রাইট? ইয়স্ট এসইও প্লাগইন ইউজ করে আপনারা কি করবেন, অন পেজ এসইও করবেন, হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি চ্যাট জিপিটিতে চলে আসি, তার থেকে একটা কন্টেন্ট লেখা নিব। ওকে, পাসওয়ার্ড কেন দিতে বলবো? Write a SEO friendly blog on, তো এসইও ফ্রেন্ডলি অ্যাট ফার্স্ট দেখেন, ব্লগ লেখার জন্য অ্যাট ফার্স্ট আপনার কি দরকার, কিওয়ার্ড দরকার, ঠিক না? তো ধরেন আমি একটা কিওয়ার্ড রেডি করলাম, আমার নিশ হচ্ছে ধরেন স্পোর্টস, অ্যাজ লাইক ফাইটিং স্পোর্টস বলতে পারেন। তো ধরেন মার্শাল আর্টসের উপর আমি একটা অ্যাফিলিয়েট ব্লগ লেখা নিতে চাচ্ছি, অ্যাফিলিয়েট ব্লগ বলছি, ধরেন একটা ব্লগ লেখা নিতে চাচ্ছি চ্যাট জিপিটি থেকে, হ্যাঁ। ওকে, তো আমি লিখলাম ধরেন অন বেস্ট, এখানে দেন কিওয়ার্ড দিয়ে দেন বেস্ট মার্শাল আর্টস টেকনিক অফ 2025, ঠিক আছে? বা প্রফেশনাল বেস্ট, তো সচরাচর আমরা ইউজ করি ই কমার্স বেস ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে। তো এটা তো ধরেন ই কমার্স বেস ওয়েবসাইট না, এটা একটা ব্লগিং ওয়েবসাইট। ধরেন প্রফেশনাল লেখেন বা ইনফরমেশনাল টাইপের যদি কিওয়ার্ড দিতে পারেন, যে হাউ টু বিকাম এক্সপার্ট ইন মার্শাল আর্টস, ঠিক আছে? ধরেন আমি কি করছি, যে একটা ব্রেন স্টর্মিং করে কিওয়ার্ড রেডি করছি, এটাই। আপনারা কিওয়ার্ড রেডি করার জন্য কি করতে পারেন, টুল ইউজ করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ টুল, রাইট? তো এটা হচ্ছে আমার কিওয়ার্ড।
অ্যাট ফার্স্ট কিওয়ার্ডটা কপি করেন, কপি করে আপনি আপনার এখানে টাইটেলে দেন। ঠিক আছে, টাইটেলে দিলাম, আমাদের কিওয়ার্ডটা পেজ টাইটেলে দিলাম। ওকে, মেটা টাইটেলে এখান থেকে দিব না, Yoast SEO প্লাগইন ইউজ করে দিব। ঠিক আছে, ওকে, তারপর বাকি কন্টেন্টটুকু নিয়ে আসি। দেখেন মেটা ডেসক্রিপশনও জেনারেট করে দিয়েছে কারণ আমি কি বলেছিলাম তাকে যে এসইও ফ্রেন্ডলি ব্লগ লিখে দাও, তো সে আমাকে এসইও ফ্রেন্ডলি ব্লগ লিখে দিয়েছে। ঠিক আছে, তো আমি এক্সাম্পল পারপাস দেখাচ্ছি, আপনারাও আবার চ্যাটজিপিটি থেকে হুবহু কন্টেন্ট কপি করে নিজেদের ওয়েবসাইটে পেস্ট করে দিয়েন না। হ্যাঁ, ঠিক আছে, এটা করবেন না অবশ্যই। স্যার চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট নিয়ে হিক্স এআই দিয়ে যদি হিউম্যান ফ্রেন্ডলি করি তাহলে ওটা কি হবে? হ্যাঁ, হিউম্যানাইজ করে নিয়েন, হিউম্যানাইজ করে নিয়েন, প্লাগিয়ারিজম ফ্রি করে নিয়েন। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। ওকে। তো এটা এট ফার্স্ট পাবলিশ করে নেই ব্লগ পোস্টটা। স্যার হিউম্যানাইজ কিভাবে করে স্যার? হিউম্যানাইজ হিউম্যানাইজ করার জন্য অনেকগুলা ধরেন টুল আছে, ধরেন স্টিলথ রাইটার ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর প্যারাফ্রেজিং এর জন্য কুইলবোর্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার হিক্স দিয়ে করা যাবে না, হিক্স বাইপাস? হ্যাঁ, হিস্ক দিয়েও করতে পারবেন। ইয়েস, মানে ইউনিক কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে, আবার ধরেন ওগুলো টুল ইউজ করে কন্টেন্টগুলোর ধরনটাই পাল্টায় দিয়েন না কন্টেন্টের যে ইন্টেনশন ছিল ওই ইন্টেনশনগুলো সচরাচর বেসিক্যালি টুলগুলো পাল্টায় দেয়, তো ধরেন ওই কাজটা করবেন না আবার কেউ। হ্যাঁ, কন্টেন্টের জি স্যার। ইন্টেনশনটা এই জন্য চেঞ্জ না হয়ে যায়, জি পরে স্যার, জি স্যার। ইউজাররাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, দেন গুগলও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আপনার কন্টেন্টটা কখনো র্যাঙ্ক দেবে না, র্যাঙ্ক ফল হয়ে যাবে। তো এই জন্য আমরা এটা ধরেন কি করি না, কখনো রেকমেন্ড করি না যে টুল ইউজ করেন। টুল ইউজ করব জাস্ট একটা পারপাজেই, সেটা হচ্ছে তাদের থেকে সাজেশন নেওয়ার জন্য, আইডিয়া নেওয়ার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য। দেন নিজেদের মতো করে কন্টেন্টটা টাইম দিয়ে লিখবো, কারণ আমাদের এক একটা কন্টেন্ট কিন্তু এক একটা অ্যাসেট। হ্যাঁ, এক একটা অ্যাসেট বা এক একটা সম্পদ বলতে পারেন। ঠিক আছে, তো আমরা রেকমেন্ড করি নিজেরাই লিখবেন। হ্যাঁ, নিজেরাই টাইম দিয়ে লেখেন, হইলে একটা কন্টেন্ট 3 দিন টাইম দিয়ে লেখেন, প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু লেখেন, নিজে লেখেন, ম্যানুয়ালি লেখেন। ঠিক আছে, টুলস ইউজ করবেন জাস্ট একটা কারণেই, সেটা হচ্ছে যে ধরেন অ্যাডভাইস নেওয়ার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, এইটাই। হ্যাঁ, ওকে, হুবহু আমরা কপি করব না, কম্পিটিটরেরও কন্টেন্ট হুবহু কপি করব না, দেন এআই টুলসগুলোরও কন্টেন্টগুলো কপি করব না। ঠিক আছে, ওকে। স্যার ট্রান্সলেট করে করে কি লেখা যাবে? ট্রান্সলেট করে, ট্রান্সলেট করে করে হ্যাঁ, হ্যাঁ, লিখতে পারেন, কিন্তু আবার রবোটিক না মানে হয়ে এটা যায়। থেকে হ্যাঁ, হ্যাঁ, ভুল হ্যাঁ, হয়? হ্যাঁ, যেন আচ্ছা রবোটিক না আচ্ছা। হয়ে যায়। ঠিক আছে, সব দিকে খেয়াল রেখে কন্টেন্ট লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো অ্যাফিলিয়েট ব্লগ কন্টেন্ট রাইটিং আমরা তো ক্লাসটা করেছি, তো ওইখানে আমি অলরেডি শিখিয়েই দিয়েছি। ওই ক্লাসটা একদম মনোযোগ সহকারে হলে 3-4 বার 5 বার দেখেন। ওই ক্লাসটা আপনারা যদি বুঝে যান, ইন ফিউচার কন্টেন্ট নিয়ে ধরেন আর প্যারাই পড়তে হবে না, খুব সুন্দরভাবে অ্যাফিলিয়েট ব্লগ কন্টেন্টগুলো লিখতে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা এখানে ফিরে আসি। তো দেখেন আমরা অ্যাট ফার্স্ট কী করলাম, ব্লগ পোস্টের জন্য কন্টেন্টগুলো দিলাম এখানে। হ্যাঁ, কিওয়ার্ড দিলাম, কন্টেন্ট দিলাম। ঠিক আছে, এখন এই পেজ টাইটেল যেটা এখানে দেওয়া আছে এটাকে কপি করেন, কপি করে বডির মধ্যে দেন, এখানে দেন, দিয়ে এটাকে H1 করে দিবেন। ঠিক আছে, মানে মেইন হেডিং ট্যাগ। ওকে, তো H1 বেসিক্যালি একটা কন্টেন্টের মধ্যে কয়টা থাকে? কয়টা থাকে? একটাই স্যার, একটা। একটাই থাকে। হ্যাঁ, তো একটাই, স্যার। একটাই দিতে হবে। ইয়েস, তো চলেন আমরা আস্তে আস্তে আগাই। তো অ্যাট ফার্স্ট আমাদের একটা প্লাগইন দরকার, ওই প্লাগইনের নাম হচ্ছে Yoast SEO প্লাগইন ফর ডুইং প্রপারলি অন পেজ SEO। ঠিক আছে, Yoast SEO। তো এই প্লাগইনটা নামায় নেবেন। দেন অ্যাক্টিভেট করে ফেলবো আমরা, ইনস্টলড হয়ে গেল। ক্লিক অ্যাক্টিভেট। ওকে, তো এটা অ্যাক্টিভেট হোক। আমরা একটু ফিরে আসি আমাদের চেকলিস্টের দিকে। চেকলিস্টটা এখানে ছিল। ওকে,
তো দেখেন আমরা কি করলাম, ধরেন কিওয়ার্ড জেনারেট করলাম, কিওয়ার্ড জেনারেট করে আমরা অ্যাট ফার্স্ট পেজ আর পোস্ট টাইটেলে দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। দেন আরেক জায়গায় কিওয়ার্ড প্লেস করতে হবে, কোথায়? মেটা টাইটেলে। মেটা টাইটেলে প্লেস করার জন্য আমরা কি করতে পারি? ইয়স্ট এসইও প্লাগইনটা ইউজ করতে পারি। তো চলেন আমরা অ্যাট ফার্স্ট ইয়স্ট এসইও প্লাগইনে চলে আসি। তো হোপসো এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। দেন আপনি আপনার পোস্ট এখানে আসেন, আসার পর অল পোস্টে ক্লিক করেন। দেন আমরা আমাদের কিওয়ার্ডটাকে এখন মেটা টাইটেলে প্লেস করব। পেজ টাইটেলে প্লেস করা ডান, এখন প্লেস করব মেটা টাইটেল। তো মেটা টাইটেলের সেকশন বেসিক্যালি কে ক্রিয়েট করে দিবে? আপনাকে কে ক্রিয়েট করে দিবে? ইয়স্ট এসইও প্লাগইনটা। হ্যাঁ দেখেন এরা কান্নাকাটি করতেছে, এদেরকে হাসাইতে হবে, হাসাই গ্রিন করতে হবে। হ্যাঁ দুইটাকেই গ্রিন করতে হবে। দুইটাকেই যদি প্রপারলি গ্রিন করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি অন পেজ এসইও প্রপারলি করতে সক্ষম হয়েছেন। ওকে ক্লিয়ার? তো আমরা আজকে এটাকে হাসাবো, গ্রিন করব। হ্যাঁ ওকে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট এই যে শুরু হচ্ছে এখান থেকেই। আপনারাও কি করবেন? এটার স্ক্রিনশট দেবেন, এটাকে হাসাবেন, এই দুইটাকে গ্রিন করবেন। ওকে তো অ্যাট ফার্স্ট দেখেন আমরা কি করতে চাচ্ছিলাম, এখানে মেটা টাইটেল দিতে যাচ্ছিলাম, রাইট? তো এখানে মেটা টাইটেল দিয়ে দিই। তো এটা হচ্ছে এসইও টাইটেল বলতে বোঝাচ্ছে মেটা টাইটেল। তো আমাদের মেটা টাইটেল দেয়া ডান। ওকে এখন আমরা আবার পূর্ববর্তী স্টেজে চলে আসি। একদম এখানে যে ফ্যাক্টরগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারাও স্টেপ বাই স্টেপ কি করবেন? দিবেন। হ্যাঁ আপনাদের ওই ব্লগের মধ্যে, অ্যাফিলিয়েট ব্লগ বলেন বা অ্যাডসেন্স ব্লগ বলেন, যে ব্লগই লেখেন না কেন, বা ধরেন আপনি ওয়েব পেজ বলেন, ওয়েব পেজের জন্য কিন্তু কী করতে হয় জানেন? অন পেজ এসইও করতে হয়। বেসিক্যালি সব বিষয়ের জন্যই কিন্তু অন পেজ এসইও করতে হবে। যদি 500টা আপনার ব্লগ পোস্ট থাকে তো 500টা ব্লগ পোস্টের জন্যই কিন্তু কি করতে হবে? অন পেজ এসইও করতে হবে। হ্যাঁ তো বেসিক্যালি যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তুমি কি করে দাও? আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলোর জন্য বা ব্লগ পোস্টের জন্য অন পেজ এসইও করে দাও। তখন আপনি বলবেন যে কয়টা ওয়েব পেজের জন্য তুমি বা কয়টা ব্লগ পোস্টের জন্য তুমি অন পেজ এসইও করাতে চাচ্ছ। তখন সে বলবে এই কয়টার। এখন প্রাইসিং কিভাবে করবেন? প্রাইসিং করার জন্য আপনারা ফাইবারে চলে যান। ফাইবারে গিয়ে দেখেন, অ্যাট ফার্স্ট আমি তো আগেই শিখিয়ে দিয়েছি ঠিক না, যে কিওয়ার্ড রিসার্চের উপর দিতে দেখিয়েছিলাম যে যারা কিওয়ার্ড রিসার্চ করছে তো কিওয়ার্ড রিসার্চের উপর বেসিক্যালি কত ডলার চার্জ করছে, ঠিক সেভাবে আপনি ফাইবারে যান, গিয়ে একটা আইডিয়া নেন। হ্যাঁ অথবা আপওয়ার্কে যান, গিয়ে একটা আইডিয়া নেন, অথবা লেজিটে যান, অথবা এসইও ক্লার্কে যান, গিয়ে একটা আইডিয়া নেন মার্কেট প্লেস থেকে, যে বেসিক্যালি তারা অন পেজ এসইও করছে তো কত ডলার চার্জ করছে। আচ্ছা কয়টা ব্লগ পোস্টের জন্য বা কয়টা ওয়েব পেজের জন্য তারা অন পেজ এসইও করবে, দেন কত ডলার চার্জ করবে, সে একটা আইডিয়া নিয়ে আসলেন এখান থেকে। আইডিয়া নিয়ে দেন গিয়ে আপনি কি করেন? আপনার ক্লায়েন্টকে সেভাবে বলেন যে আচ্ছা তুমি এই কয়টা ওয়েব পেজের বা এই কয়টা ব্লগ পোস্টের অন পেজ এসইও করতে চাচ্ছ, এত ডলার তোমাকে দিতে হবে। ঠিক আছে, দেন কয়দিনে আপনি সাবমিট করবেন তাকে কাজ, সেটাও আপনি কোথা থেকে আইডিয়া নিতে পারেন? ফাইবার থেকে আইডিয়া নিতে পারেন, রাইট? মানে মার্কেট প্লেস থেকে আইডিয়া নিতে পারেন। হ্যাঁ ওকে ঠিক আছে। তারপর আমরা একটু নিচে আসি, দেন এই পার্টে আসি, লেভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। দেন সেকেন্ডে কী করতে হবে? অবশ্যই এসইও ফ্রেন্ডলি ইউআরএল দিতে হবে। হ্যাঁ আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েব পেজের বা প্রত্যেকটা ব্লগ পোস্টের ইউআরএলগুলো যেন অবশ্যই গুগল ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি হয়। তো একটা গুগল ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি ইউআরএল দেখতে কেমন? চলেন আপনারাই বলেন। আগে শিখিয়েছিলাম, দেখি সবার মনে আছে কিনা। এই নিলাম একটা, তারপর ধরেন ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের নিলাম একটা। বলেন কোনটা এসইও আর গুগল ফ্রেন্ডলি ইউআরএল? নিচেরটা। রিজন কি? কেন এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল? হ্যাঁ কি নাই? এক্স্যাক্টলি সুন্দর বলেছেন, এখানে ডেলিমিটার নাই। আর এখানে ডেলিমিটার কোনগুলো বলেন তো? হ্যাঁ নাম্বার, তারপর এটা কি ডেলিমিটার? তাই নাকি? হাইফেন কিন্তু ডেলিমিটার না, মনে রাখেন। হ্যাঁ এটা যেন মনে থাকে, কনফিউশনে যেন কখনো না পড়েন। সংখ্যা আর বিভিন্ন ইয়েস বলেন তো এগুলা কি? ডেলিমিটার। হ্যাঁ ইয়েস, ইউআরএল এর মধ্যে যেন ডেলিমিটার এন্ড এই সংখ্যাগুলো না থাকে।
অ্যান্ড ইউআরএলগুলো যেন হিজিবিজি হয়ে না থাকে। দেখেন কেমন ঘিজিবিজি হয়ে আছে না? যদি এমন অবস্থা দেখেন, ডিরেক্ট এক চোখেই দেখে বুঝে ফেলতে পারবেন যে এটা গুগল ফ্রেন্ডলি আর এসিও ফ্রেন্ডলি ইউআরএল না। ঠিক আছে, তো চলেন আমরা কি করব, অপটিমাইজ করব। তো অপটিমাইজ অলরেডি করেছি এর আগে। তো আপনারা বলেন এই ইউআরএলটা অপটিমাইজ করার জন্য কোথায় যাব? বলেন কোথায় যাব? সেটিংস থেকে কোথায়? পারমালিঙ্কস, ঠিক না? ভুলে গিয়েছেন? তারপর ধরেন আপনার অন্যান্য জায়গায় দেওয়া থাকবে, ঠিক আছে? তো আপনি কি করেন, এই পোস্ট নেম যেটা আছে এইটাতে ক্লিক করেন। এইটা হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি বা গুগল ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি ইউআরএল, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, একদম স্মুথলি থাকবে সব কিছু, ঠিক আছে? দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দেন। তো আমাদের দুইটা কাজ ডান অন পেজ এসইও এর। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপর একটু নিচে চলে আসি আস্তে আস্তে। এখন দেখেন এখানে কি বলছে, অ্যাড মডিফায়ার্স টু ইয়োর টাইটেল। টাইটেল বলতে বুঝতেছি যে আপনি ধরেন কি করলেন, মেটা টাইটেলে অ্যান্ড পেজ অর পোস্ট টাইটেলে কিওয়ার্ড প্লেস করলেন, রাইট? তো কিওয়ার্ডের মধ্যে আপনি মডিফায়ার্স অ্যাড করেন। তো মডিফায়ার কোনগুলোকে বলা হয়, যেমন 2016 বেস্ট, গাইড, রিভিউ, এমন টাইপসের ওয়ার্ড যদি কিওয়ার্ডের মধ্যে থাকে তাহলে বুঝে ফেলবেন সেই কিওয়ার্ডগুলোর মধ্যে কি দেওয়া আছে, মডিফায়ার্স দেওয়া আছে। যদি আমি এক্সাম্পল পারপাস বলি, আপনারাই বলেন যে আমার এই ব্লগ পোস্টের মধ্যে মডিফায়ার ইউজ করা হয়েছে কিনা, মানে ব্লগ পোস্টের কিওয়ার্ডের মধ্যে মডিফায়ার ইউজ করা হয়েছে কিনা, বলেন তো মডিফায়ার ইউজ করেছে কিনা? হয়েছে স্যার। কোনটা কোনটা বলেন তো? 2025। হ্যাঁ, তো বেসিক্যালি আপনারাও অবশ্যই কিওয়ার্ডের মধ্যে মডিফায়ার ইউজ করবেন। তো এটাও হচ্ছে অন পেজ এসইও এর আরেকটা খুব সুন্দর আর ইম্পর্টেন্ট পার্ট, যেটা গুগল অ্যান্ড মানুষ উভয়ই অনেক পছন্দ করে আর অ্যাট্রাক্ট হয়। আপনার মেটা টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা যে প্লেস করেছেন, কিওয়ার্ডটা যত অ্যাট্রাকটিভ হবে ততই চান্সেস আছে মানুষরা গিয়েই ক্লিক করবে, ক্লিক করে ভিতরে কন্টেন্ট পড়া শুরু করবে। আপনারা তো অবশ্যই দিন শেষে চান যেন ভিজিটর একটা আসে, কথা ঠিক না? বলবো, একটা হেলদি ভিজিটর আসে, রাইট? হ্যাঁ, বলেন আর- বলেন আর বলেন। আপনি তো বলছিলেন যাতে আমরা ইউআরএল এ সংখ্যা না দিই, 2025 এর সংখ্যা হ্যাঁ, কিওয়ার্ডটা স্যার ইউআরএল এ রিপ্লেসমেন্ট করতে, হুম। ওই ক্ষেত্রে তো স্যার ইউআরএল এর সংখ্যা দিতে হইতেছে। ইউআরএল না, ইউআরএল কিন্তু চেঞ্জ করতে পারবেন। ধরেন ইউআরএল আপনি 2025 লেখেন নাই, হ্যাঁ আমরা এটা বাদে দিব স্যার। হ্যাঁ, বাদ দিতে পারেন আর বাদ নাও দিতে পারেন। রিজন হচ্ছে কারণ এটা কিন্তু মডিফায়ার হিসেবে কাউন্ট হচ্ছে। তো অ্যাজ লাইক ধরেন গুগল আপনার কি করবে না, ওইটা ইউআরএল ডেলিমিটার হিসেবে ধরবে না, ঠিক আছে? কারণ কিওয়ার্ডের সাথে এই মডিফায়ারটা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ধরেন কনসেপ্ট থাকে, যে কনসেপ্টগুলো আপনাদেরকে বুঝেই অ্যাকশন নিতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছি? ধরেন আমি যদি এক্সাম্পল Yes, দিই, sir. Thank you. হ্যাঁ ওকে, যদি আমি এক্সাম্পল দিই, দেখেন এখানে 15 হুট করে দিয়ে দিয়েছে। 15 বলতে আমি কি বুঝতেছি, এটা কোনো মিনিং হয়? না স্যার, কোনো মিনিং নাই। কোনো মিনিং নাই, ঠিক না? 2025 দ্বারা একটা মিনিং হ্যাঁ, দিচ্ছে যে ধরেন 2025 দেওয়া আছে, তার সাথে মানে কিওয়ার্ডের সাথে 2025 ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তাহলে সেটা কি মিনিংলেস না মিনিংফুল? আপনারাই বলেন। মিনিংফুল স্যার, ইয়াস, মিনিংলেস ইউআরএল হইলেই সেটা কিন্তু গুগল ফ্রেন্ডলি বা লিমিটেড। হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি না, বা ধরেন কি বলে এসইও ফ্রেন্ডলি না, সেটা ঠিক আছে? ওকে, ক্লিয়ার? অবশ্যই মিনিংফুল একটা ইউআরএল হতে হবে, হ্যাঁ, যেটার তারা মিনিং বোঝায়, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তী স্টেজে আসি। তো মডিফায়ার অ্যাড করলাম, ঠিক আছে? তারপর রিভিউ, গাইড, বেস্ট, হ্যাঁ, এই রিভিউ ওয়ার্ড কোথায় ইউজ করতে পারি? অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগ টাইপসের যদি কিওয়ার্ড আপনার হয়ে থাকে, তো ওই কিওয়ার্ডগুলোর মধ্যে রিভিউ টাইপের ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক না? যেমন বেস্ট ব্লেন্ডার মেশিন রিভিউস অফ 2025, তাহলে দুইটা মডিফায়ার পেয়ে গেলাম, একটা হচ্ছে 2025 মডিফায়ার, আর একটা পেয়ে গেলাম রিভিউ ওয়ার্ড, ঠিক আছে? তারপর গাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চারটাই হচ্ছে মডিফায়ার, ঠিক আছে? এই চারটাই হচ্ছে মডিফায়ার। আর বেস্ট ওয়ার্ডটা সবচেয়ে বেশি কোথায় ইউজ করা হয়? ই কমার্স বেস্ট ওয়েবসাইটগুলোতে, ঠিক না? ধরেন লিখলেন যে বেস্ট টি শার্টস অফ 2025, কত সুন্দরভাবে কিওয়ার্ডও রেডি করলেন, দেন ওইটার মধ্যে দুইটা মডিফায়ার ওয়ার্ড ইউজ করলেন, বেস্ট ওয়ার্ডটাও থাকলো শুরু দেখে লাস্টে, দেন আপনার সালটাও থাকলো। তো এই দ্বারা মডিফায়ার ইউজ করা দ্বারা আমাদের কিওয়ার্ডটা কি হচ্ছে? মোস্ট অ্যাট্রাকটিভ হচ্ছে, ঠিক না? অনেক অ্যাট্রাকটিভ হচ্ছে, কি বলেন? রাইট। তারপর এখানে চলে আসেন যে অ্যাড নিউ পোস্ট। ওকে, এটা তো ওইটার সাথেই ছিল, আমরা অলরেডি বসিয়েছি পেজ টাইটেলের মধ্যে, দেন মেটা টাইটেলের মধ্যে কিওয়ার্ড বসিয়েছি, দুই জায়গায় কিওয়ার্ড প্লেস করা ডান। তারপর চলে আসেন যে র্যাপ ইউর টাইটেল ইন অ্যান H1 ট্যাগ। দেখেন এটা অলরেডি আমরা করেছি, ঠিক না? তো আপনারাও কি করবেন, পেজ আর পোস্ট টাইটেল যখন কিওয়ার্ড প্লেস করবেন, তো ওই কিওয়ার্ডটাকে
H1 এ কনভার্ট করেন। H1 এ কেন কনভার্ট করব? গুগলকে কিন্তু বোঝানোর জন্য। গুগল কিন্তু দেখেন আপনার H1 থেকে H6 এই বিষয়টা বুঝে। হ্যাঁ, মানে কন্টেন্টের স্ট্রাকচার যদি আপনি মেনটেন করতে চান, একটা হেলদি স্ট্রাকচার যদি মেনটেন করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার টাইটেলগুলোকে, দেন টাইটেলের আন্ডারে সাবটাইটেলগুলোকে কি করেন, হেডিং স্ট্যাগ দ্বারা র্যাপ করেন। ঠিক আছে? তো গুগলও খুব সুন্দরভাবে বুঝতে পারবে, দেন যারা ভিজিট করবে আপনার ওয়েবসাইট তারাও স্টেপ বাই স্টেপ কন্টেন্টগুলো পড়ে বুঝতে পারবে যে আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। ক্লিয়ার? ওকে, তো আমরা দেখেন কি করেছি, আমরা আমাদের মেইন হেডিং ট্যাগকে H1 এ র্যাপ করেছি। আর কিভাবে র্যাপ করতে হয় শুরুতেই দেখে নিয়েছি, ঠিক না? তো চলেন আরেকবার দেখে আসি। এডিটে ক্লিক করেন। ওকে, আমি মনে হয় আপডেটে ক্লিক করি না এই জন্য। তো অ্যাট ফার্স্ট এটাকে এই টাইটেল থেকে নেন, নিয়ে এখানে দেন, তারপর গিয়ে এই কিওয়ার্ডটাকে আপনারা H1 ট্যাগ দিয়ে র্যাপ করে দেন। আমাদের আরেকটা কাজ কমপ্লিট। হ্যাঁ, করলাম, এই যে ডান। ঠিক আছে, তারপর কি বলছে, ড্যাজল উইথ মাল্টিমিডিয়া। অবশ্যই আপনারা কি করেন, এঙ্গেজিং ইমেজেস অর অ্যাট্রাকটিভ ইমেজেস, ভিডিওস, ঠিক আছে, ডায়াগ্রামস, হ্যাঁ, এগুলো ইউজ করেন। কেন ইউজ করবেন? রিজন হচ্ছে মানুষরা যেন এসে বোর না হয়ে যায়। আপনার কন্টেন্টে জাস্ট খালি টেক্সট আর টেক্সট লেখা থাকলে, এই যে দেখেন কেমন একটা বিরক্তিকর লাগছে না? পড়বেন? যদি এখানে আপনি ইমেজেস ইউজ করেন, অ্যাট্রাকটিভ ইমেজেস মানে রিলেভেন্ট ইমেজেস, ঠিক আছে, তারপর ভিডিও যদি অ্যাড করেন, তো সেক্ষেত্রে মানুষরা অবশ্যই অনেক দেরি থাকবে। কি বলেন? ইমেজেস অ্যান্ড ভিডিওস এগুলো ইউজ করে আপনি আপনার ব্লগ কন্টেন্টকে অনেক অ্যাট্রাকটিভ বানাতে পারেন। ঠিক আছে, তো এইটাও হচ্ছে একটা অন পেজ এসইও এর সুন্দর স্যার ইম্পর্টেন্ট পার্ট। একটা হচ্ছে ভিডিও অথবা ইমেজ একটা অ্যাড করে ইয়েস দেখুন ইয়েস স্যার। এক্স্যাক্টলি, আমি এখনই অ্যাড করে দেবো। এখন ধরেন আপাতত আমি ইমেজেস নিতে পারি, আপনারা নিতে পারেন ধরেন ক্যানভা থেকে, পিক্সাবে থেকে, পিক্সেলস থেকে, ঠিক আছে, তারপর পিন্টারেস্ট থেকেও নিতে পারেন। তো চলেন আমরা আপাতত পিক্সাবে থেকে নেই, পিক্সাবে ইমেজেস। তো আমাদের ব্লগ কন্টেন্টটা বেসিক্যালি কোন টপিকের উপর লেখা? মার্শাল আর্টসের উপর। তো আমাদেরকে অবশ্যই মার্শাল আর্টসের উপরেই কী করতে হবে, ইমেজেস অ্যান্ড ভিডিওস অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এখানে লেখেন যে মার্শাল আর্টস ইমেজেস। তো এই ইমেজটা সুন্দর লাগছে, তো অ্যাট ফার্স্ট এই ইমেজটা ধরেন আমি নিলাম, দেখি আহা এটা তো প্রিমিয়াম বলছে। সুন্দর দেখে স্যার প্রিমিয়াম। ঠিক বলেছেন। আর ইমেজের সাইজ ধরেন আপনারা রিসাইজ করে নেবেন, ঠিক আছে, ক্যানভা থেকে। হ্যাঁ, ধরেন এটা ভালো লাগছে, এটা একটা নিলাম, ডাউনলোড করলাম। প্রাইস কত নেওয়া লাগবে স্যার? প্রাইস না, এই যে ফ্রি একটা পাইছি, এই যে ডাউনলোড হইলো। ধরেন মিনিমাম আমি এখন 4টা ইমেজ নেই। হ্যাঁ, আপনারাও মিনিমাম 4 থেকে 5টা ইমেজ একটা ব্লগ কন্টেন্টে রাখার ট্রাই করবেন, ঠিক আছে, আর ভিডিও একটা রাখার ট্রাই করবেন। হ্যাঁ, ধরেন এটা একটা নিলাম। স্যার আপু প্রাইজের কথা বলেনি, সাইজের কথা বলছে যে কত ও সাইজ সাইজ, আচ্ছা আচ্ছা, সাইজটা বেসিক্যালি আপনার গিয়ে ওয়েব ইমেজের সাইজ কত হয় সেটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওয়েব ইমেজ সাইজ এখানে লিখে সার্চ করবেন, আপনাকে গুগল বলে দেবে আর কি ওয়েব ইমেজ সাইজ। এই যে কত, 1920 থেকে 1080, এই রেশিওটা যেন মেনটেন করেন আপনারা, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো কিন্তু ওয়েব ইমেজ সাইজ না, এগুলোকে ওয়েব ইমেজ সাইজে কনভার্ট করে নেবেন ক্যানভা থেকে। হ্যাঁ, আচ্ছা, তো 2টা নিলাম, তারপর ধরেন আরেকটা নেই। ডাউনলোড কি হচ্ছে আদৌ? স্যার এই ইমেজ গুলো যে ইউজ করব আমাদের ইয়েতে ব্লগে, তো এখানে কি স্যার কপিরাইটের কোনো ঝামেলা আছে নাকি স্যার? কপিরাইটের ওই যে আমি বললাম না যে ক্যানভা থেকে রিসাইজ করে নেবেন, হ্যাঁ, একটু রিটাচ দিয়ে নেবেন, তখন ধরেন কপিরাইটের ঝামেলা নাই। আর ফ্রি অফ কস্টে ইউজ করতে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ধরেন আপনারা রিস্ক ফ্রি। হ্যাঁ,
এগুলো কপিরাইটেড ফ্রি ইমেজেস, ঠিক আছে। এটা একটা নিলাম। আরেকটা এটা একটা নেই। তো 4টা হয়ে গেল। হ্যাঁ, তো কোন কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় কারসর রাখেন। ধরেন একটা আমি রাখতে চাচ্ছি এট ফার্স্ট একটা ফিচার ইমেজ কোথায় থাকে, একদম টপে, রাইট? তো প্রথমে ফিচার থাকবে। ইমেজ, হ্যাঁ একদম মেইন ইমেজ একদম টপে থাকবে। ধরেন মেইন ইমেজ এখান থেকে আমরা এইটাই নিলাম, এটা সুন্দর লাগছে। আর অল্টার টেক্সট নেম অবশ্যই দিয়ে দিবেন। অল্টার টেক্সটে কি থাকবে, মেইন ইমেজের অল্টার টেক্সটে কি থাকবে, কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা থাকবে। হ্যাঁ, তা আমাদের কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট মার্শাল প্রফেশনাল মার্শাল আর্টস Professional টেকনিক্স অফ 2025। ওকে দিয়ে দিলাম। কোথায় গেল, আচ্ছা এই যে চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, ফিচার ইমেজে কনভার্ট করব। তো ফিচার ইমেজে কনভার্ট করার জন্য আপনারা এখানে নিচে চলে আসেন, দেন এই যে সেট ফিচার ইমেজ আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করেন, দেন চলে আসছে, দেন সেট। তো এখানে দেখেন এই যে সেট হয়ে গিয়েছে, ঠিক আছে, ফিচার ইমেজ সেট হয়ে গিয়েছে। তো আর এই ইমেজগুলো yes, বড় ছোট তো করতে এটা হবে। হ্যাঁ এটা ডিলিট করে দেয়, ওইখানে সেট হয়ে গেলে দেন এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে, ডিলিট করে দেবেন। হ্যাঁ, ইমেজ ছোট বড় কিভাবে করবেন, হ্যাঁ দেখা দিব, প্রবলেম নেই, এখনই দেখা দিচ্ছি। তো আমাদের ফিচার ইমেজ একটা দেওয়ার ডান। এখন ওইটা এটার উপর অলরেডি চলে আসবে, ঠিক আছে। কাজ করবেন, আপডেটে ক্লিক করবেন। হ্যাঁ, ওকে, তো হয়ে গেল। তারপর এখন একটা ইমেজ আমি বসাবো এইটার নিচে, অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, একটা ইমেজ বসাই দিচ্ছি, এটার নাম দিয়ে দেন অ্যানাদার। ইমেজ অল্টার ছাড়াই চলে আসলো নাকি, কোথায় গেল, নেম দিয়ে দেন alter text another, so that's image। চলে আসলো। দেন এটাকে যদি ছোট বড় করতে চান ক্লিক করেন, ক্লিক করে এই যে এখান থেকে এই যে ছোট বড় করতে পারেন, ঠিক আছে, যত সাইজে নিতে যাচ্ছেন অত সাইজে নিতে পারেন। হ্যাঁ, ওকে। তারপর মাঝখানে রাখতে চান তো এই যে এখানে ক্লিক করেন, দেখেন সাইডে চলে আসবে। যদি মাঝখানে রাখতে চান তো মাঝখানে রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনার গিয়ে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার গিয়ে এই কি বল লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর যদি এইভাবে রাখেন তো এখানে থাকবে, তার সাথে লেখাগুলো এই পাশে থাকবে। তো সবচেয়ে প্রফেশনাল লাগছে আমার এই মিডল অ্যালাইনমেন্টটাই বেশি প্রফেশনাল লাগে সচরাচর। তো এই একটা ইমেজ দিলাম, দেন আরেকটা ইমেজ ধরেন একটু মাঝখানে দেই, এখানে দিয়ে দিচ্ছি। ওকে স্যার, আপডেট করার পরে ডিলিট করতে হবে? ডিলিট না, ডিলিট করবেন না। ওইটা ডিলিট করেছি কেন, কারণ ফিচার ইমেজ দেওয়ার জন্য আর কি ডিলিট করেছিলাম, ঠিক আছে। ফিচার ইমেজ সেট করার পর দেন আপনি প্রথমের মেইন ইমেজটা ডিলিট করে দেন, ঠিক আছে, সমস্যা নেই। এটা লেখেন নাম্বার 3 মার্শাল আর্টস ইমেজ। চলে আসলো,
ধরে মাঝখানে নিয়ে নেন, দেন একটু বড় করে দেন। হয়ে গেল। তো দুইটা দিলাম, এখন আরেকটা বসায় দিচ্ছি। আরেকটা ধরেন এইখানে বসে, মাঝখানে বসে একটু। স্যার ভিডিও আপলোড করার সিস্টেমটা কি একই রকম? হ্যাঁ আমি দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি, এটা শেষ হয়ে যাক তারপর এটা দেখাচ্ছি, ঠিক আছে? ইমেজটা আপলোড হইতে একটু টাইম নেয় এখানে, এই সময় নেট আমার একটু স্লো কাজ করে আসলে। দেখেন নাম্বার 4 মার্শাল আর্টস ইমেজ। সবাই যার যার বাসায় ডেস্কে বসে ক্লাস করবেন, ঠিক আছে? বলেন তো অনেস্টলি বলেন, কারা কারা বেডে বসে ক্লাস করতেছেন, বা ধরেন হেলান দিয়ে ঘুমায় বা ফোন দিয়ে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই। জাস্ট আমি একটু ফোনে ক্লাস করতেছি, আদারওয়াইজ আমি ম্যাক্সিমাম টাইম তাই মানে ঠিক পিসিতে আছে, করি। ওকে ঠিক আছে। তো সবাই ডেস্কে থাকি আর চা কফি যা যা আছে নিয়ে বসি, খুব কনসিস্টেন্টলি ক্লাসগুলো করি। হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু বড় করলাম, সাইজগুলো যেন সেম থাকে। দেখেন 425x425 যদি রাখেন তো প্রত্যেকটা ইমেজের সাইজ 425x425 রাখবেন, ঠিক আছে? ওকে, তো এখান থেকেও রিসাইজ করতে পারেন এভাবে টেনে টুনে। তারপর রিসাইজ করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো ক্যানভা ইউজ করলেন, ক্যানভা ইউজ করার পরও ইমেজ কিন্তু ছোটই হয়ে যায়। তো বেসিক্যালি কী করলেন, আবার আপনি এখান থেকে ওই টান দিয়ে একটু রিসাইজ করে নিলেন, ঠিক আছে? যদি রিসাইজ করেন, এটা যদি 425x425 হয় তো প্রত্যেকটাই টান দিয়ে 425x425 করে ফেলবেন, ঠিক আছে? এখানে আসার পর আচ্ছা, তো 3টা ইমেজ বসিয়ে দিয়েছি। এখন চলেন আমরা একটা ভিডিও বসায় দেই। তো ভিডিও এই কনক্লুশন এখানে বসাই। তো অ্যাট ফার্স্ট কার্সারটা এখানে রাখবেন, রাখার পর দেন এই কোড অপশনে চলে আসবেন। ওকে, চলে আসলেন, দেন এখানে ইউটিউব লিখে সার্চ করেন। তারপর এখানে লিখে সার্চ করেন মার্শাল আর্টস টিউটোরিয়াল। ধরেন আমি এটা নিলাম, ধরেন এই Try ভিডিওকে these আমি 10 অ্যাড করতে powerful যাচ্ছি, self-defense techniques. ঠিক আছে? তো এইটা যদি আমি বসাতে চাই তো 3 ডট শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে দেন এমবেড থেকে এই কোডটা কপি করে নেবেন। হ্যাঁ, এই কোডটা কপি করে ফেলার পর দেন আবার আপনি আপনার এডিট পোস্টে চলে আসেন। দেন আমরা কোন অপশনে ছিলাম? কোড অপশন, ভিজুয়াল থেকে কোড অপশনে, ঠিক আছে? দেন এখানে যে আমরা কার্সারটা রেখেছিলাম না ভিজুয়াল অপশনে, এই যে এখানে আমরা ভিডিও দিতে যাচ্ছি, রাইট? ধরুন আপনার কার্সার এখানে থাকবে, তো আমরা কি করলাম, এখানে কার্সারটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর দেন কোড, এই ব্যাকএন্ড অপশনে আসেন। আসার পর এই যে দেখেন এখানে আমরা কি করেছি, এই কোডটা নিয়েছি, ঠিক না? এই কোডটা কপি করেছি, কপি করে এখানে বসায় দেন, বসায় দিয়ে দেন আপনি আবার এই ভিজুয়ালে চলে আসেন। এই যে দেখেন ভিডিও চলে আসছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে ভিডিও এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই ভিডিওকে যদি মাঝখানে নিতে চান তো মাঝখানে নিতে পারবেন। ওকে, এটা মনে হয় মাঝখানে নেওয়া যাবে না। Try these 10 স্যার powerful. ইউটিউবের ওই ভিডিওটা যদি কখনো ডিলিট হয়ে যায় এটা কি থাকবে স্যার? ওইটা ডিলিট হয়ে গেলে এটাও চলে যাবে বুঝতে পেরেছেন? কারণ এটা প্রবলেম না স্যার? হ্যাঁ, না ওরা ডিলিট করবে কেন? ডিলিট করলে সমস্যা নাই, আপনি তো কন্টেন্ট আপডেট করবেনই। আমি আগে বলেছি না যে আপনারা তো এমন না যে কন্টেন্ট একটা পাবলিশ করার পর দেন নাই হয়ে যাবেন, রাইট? কন্টেন্ট তো ফ্রিকোয়েন্টলি আপনাকে আপডেট করতেই হবে, ঠিক না? কন্টেন্টে চেঞ্জেস আনতেই হবে, তখন অটোমেটিকই আপনার চোখে পড়বে যে কি চলে যাচ্ছে আর কি আছে, ঠিক না? এই হচ্ছে স্যার আমার বেসিক্যালি বিষয়। নিজের স্যার আমার নিজস্ব কোনো ভিডিও দিব তখন? দিতে পারেন, আমি স্যার নিজের ভিডিও ইউজ ওয়েবসাইটটা করতে পারবো স্যার? হোস্টিং এর মধ্যে আমি রাখতে পারবো না স্যার? হোস্টিং এর মেমোরির মধ্যে হোস্টিং এর মেমোরির মধ্যে
মানে আমি তো আমার তো ওয়েবসাইটের একটা হোস্ট আছে না যে হ্যাঁ মেমরি, তো হ্যাঁ ওইটার আমরা তো মধ্যে হোস্টিং কিনেছি বলেই দেখেন না আমরা টেক্সট দিতে পারছি, ইমেজেস দিতে পারছি, ভিডিওস দিতে পারছি। হোস্টিং না কিনলে কি করতে পারতাম? এগুলো কি দিতে পারতাম? এখানেই আসতে পারতাম না, ঠিক না? কিন্তু স্যার মানে ভিডিওটা তো আমরা থার্ড পার্টি মানে হ্যাঁ ইউটিউব থেকে নিয়ে ইউটিউব দিচ্ছি, থেকে আমরা নিলাম, চাইলে হ্যাঁ। নিজের ওয়েবসাইটের মেমরির মধ্যে রাখতে পারবো না ভিডিও হ্যাঁ আপলোড হ্যাঁ দিয়ে? আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, নিজে ভিডিও যদি বানাতে চান, আপনার অ্যাফিলিয়েট ব্লগ যখন করছেন তো অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য, তো ধরেন আপনি করলেন, করার পর আপনি আপনার চ্যানেল থেকে ভিডিও এনে সেম প্রসেস আমি যেটা দেখালাম ওই প্রসেস অনুযায়ী আপনি কি করলেন, এখানে দিয়ে দিলেন, শেষ। তো আপনি কি করতে পারেন, আপনার এখানে যদি ভিজিটর আসে তো ভিউজও আপনি ধরেন আপনার চ্যানেলে পাবেন, ধরেন উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো স্যার বেসিক্যালি ভাইয়া এমন একটা প্রশ্ন করছে আর কি। হ্যাঁ ভাইয়া প্রশ্ন করছে যে হ্যাঁ আমাদের যে হোস্টিং অ্যাকাউন্টটা আছে নেমচিপে, হ্যাঁ আমরা যখন ওই ভিডিওটা আপলোড করে হ্যাঁ ওই হ্যাঁ ডিলিট করে দিব, এটা তো হোস্টিং অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো হুম এটা কি ওইখানে রাখতে হবে কিনা এটা জিজ্ঞেস করতেছে মেবি। হোস্টিং অ্যাকাউন্টে রাখতে হবে, ডিলিট মানে হয়ে যাবে। হোস্টিং সার্ভারে না, রাখতে হবে কিনা মানে আর আমি কি। বলতে চাচ্ছি যেমন হ্যাঁ আমরা ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আপলোড মানে হ্যাঁ দিচ্ছি, এই যে এগুলো যে এই দিচ্ছেন, এই- হ্যাঁ এই জিনিসগুলো তো আমার ওয়েবসাইটের মেমোরিতে থাকতেছে, হ্যাঁ বাট হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে জিনিসটা তো ইউটিউবের মেমোরিতে থাকতেছে। আমি যদি চাই যে হ্যাঁ ইউটিউব থেকে আমি ভিডিও নিব না, আমি আমার ওয়েবসাইটের মেমোরির মধ্যেই ভিডিওটা রাখবো, সেই ক্ষেত্রে কোনো অপশন আছে? মানে মানে ইউটিউবের ডাউনলোড করবেন ভিডিও ডাউনলোড করে দেন পাবলিশ করবেন, এটাই বলছেন? জি, মানে আমি আমার নিজের ধরেন ওয়েবসাইটের অ্যাডমিট, মেমোরির মধ্যে রাখতে চাই। হ্যাঁ আমি তাহলে ঠিকই আনসার দিচ্ছিলাম, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপনার ভিডিওই পাবলিশ করলেন, পাবলিশ করে দেন আমি যে প্রসেসটা দেখিয়েছি এই প্রসেসটা ফলো করেন, হ্যাঁ ঠিক আছে, কিছু অ্যাড প্যাচ মিডিয়া লাগায়েন থেকে কি না। স্যার, হ্যাঁ অ্যাড মিডিয়া থেকে কি স্যার ভিডিওটা করতে পারবো, আপলোড করতে পারবো এখানে? কোথায় থেকে? অ্যাড মিডিয়া থেকে অ্যাড মিডিয়া মানে থেকে? ইমেজ গুলা যেভাবে করলে। এই যে অ্যাড মিডিয়া থেকে, এখান থেকে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনার না করতে পারবেন না, এখানে ভিডিওর অপশন নাই, এখান থেকে আপনার গিয়ে ভিডিও দিতে পারবেন না, ইমেজই দিতে পারবেন। এই যে ভিডিও প্লে লিস্ট, ক্রিয়েট অডিও প্লে লিস্ট, এগুলো তো প্লে লিস্টের অপশন, এগুলো এখান থেকে করা যায় না আর কি। সিম্পলি সিলেক্ট ফাইলস, আমরা কি স্যার ইউটিউবে ভিডিও দেবো হবে? হ্যাঁ ওইভাবে দেবেন, ইয়েস এক্স্যাক্টলি। ইউটিউব স্যার কপিরাইট দেবেন? না কপিরাইট দিবে কেন? উল্টা ধরেন আপনি আপনার দ্বারা তারা কি পাচ্ছে, ভিউয়ার পাচ্ছে, ঠিক না? আর এখানে আরেকটা আপনাদের উইন উইন সিচুয়েশন, সেটা হচ্ছে যে ট্রাস্টের ব্যাপার স্যাপার এখানে আছে, মানে ট্রাস্ট বিল্ড হবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়, ঠিক আছে। মানে ইউটিউব থেকে আপনি যে নিয়ে আসতেছেন একটা রিলেভেন্ট ভিডিও, ধরেন এই গুগল এটা আলাদাভাবে প্রায়োরিটি সেট করে আর কি, যে না তারা আসলে অথেন্টিক সোর্স প্রোভাইড করতেছে কন্টেন্টের মধ্যে। এই হচ্ছে বেসিক্যালি বিষয়। তাহলে ডিজেল উইথ মাল্টিমিডিয়া আমরা বুঝতে পারলাম, আর কিভাবে অ্যাড করব তাও বুঝতে পারলাম। তো স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। তারপর র্যাপ সাব হেডিংস ইন H2 ট্যাগস, কাইন্ডলি মিউট হয়ে যায়, সবাই মিউট হয়ে যায়, সাউন্ড হচ্ছে। ওকে ঠিক আছে। তারপর আমরা কি করব, আমাদের যে বাকি সাব টাইটেলগুলো আছে সেগুলোকে সাব হেডিংয়ে র্যাপ করব। হ্যাঁ, তো সাব হেডিংয়ে র্যাপ করার জন্য কি করতে পারি, আবার আপনারা এখানে চলে আসেন, চলে আসার পর দেখেন আপনাকে এখানে সাব হেডিং অলরেডি ChatGPT ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ, তো বেনিফিটস এটা হচ্ছে একটা সাব হেডিং, তারপর এটার আন্ডারে দেন অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে একটা সাব হেডিং। তো এটাকে আপনি কি করেন, H2 করে দেন, সিলেক্ট করেন, দেন H2 হয়ে গেল। তারপর দেন এইটাকে আবার H2 করে দেন। তো আমরা জানি যে H2 মাল্টিপল থাকতে পারে, ঠিক না? তো দুইটা H2 করলেন, দেন কয়েকটাকে H3 করলেন, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, হেডিং দ্বারা র্যাপ করে দিতে পারি, কন্টেন্টের ফরম্যাটটা সুন্দর করার জন্য, কন্টেন্টের স্ট্রাকচারটা সুন্দর করার জন্য। হয়ে গেল। তারপর টেকনিক্স, এটাকে আমরা চাইলে H4 করে দিতে পারি। হ্যাঁ, হয়ে গেল। কনক্লুশন, এটাকেও আমরা H4 করে দিই, H4 পর্যন্ত নিলে হবে, H5 H6 পর্যন্ত যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তো চলেন তবুও H5 একটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো চলেন একটা H5 দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনকে H5 করে দিলাম। হ্যাঁ, ব্যাস H5 পর্যন্ত করলেও হবে, ঠিক আছে। কন্টেন্টের লেন্থ যদি আরও বড় হয়, 3000-4000 ওয়ার্ডের হয়, তখন H6 পর্যন্ত করেন, প্রবলেম নেই। হ্যাঁ, ওকে, তো আমরা র্যাপ করলাম। দেন ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, ঠিক না? প্লেসমেন্টের ব্যাপারে আগেই শিখে ফেলেছি, রাইট? তো আমরা কি করবো, আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে রাখবো ব্লগের। তো আমাদের এখানে
এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে রেখে দেই। ধরেন আমি রাখলাম, সাপোজ এখানে রাখলাম, তো হয়ে গেল। ওকে, তারপর রেসপন্সিভ ডিজাইন। অবশ্যই ডিজাইনটা রেসপন্সিভ হতে হবে। রেসপন্সিভ বলতে বোঝাচ্ছে যে ধরেন মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ট্যাব ফ্রেন্ডলি হতে হবে, আর পিসি ফ্রেন্ডলি হতে হবে আপনার ওয়েবসাইটটা। হ্যাঁ, যদি না হয় তো সেক্ষেত্রে কী হবে, অন পেজ এসইও এর একটা ফ্যাক্টর ফলো করলো না এমন। ঠিক আছে, তো কীভাবে করতে পারেন আপনারা প্রিমিয়াম এলিমেন্টর ইউজ করতে পারেন। প্রিমিয়াম এলিমেন্টর ইউজ করে দেন ধরেন পিসি এর জন্য তো আমরা কি করলাম, অ্যাডভান্স ওয়েবসাইট কাস্টমাইজেশনের ক্লাস করলাম, ঠিক না, যে পিসিতে কীভাবে ডিজাইন করতে হয়। তো এখানে 3টা অপশন ছিল, পিসিতে যেভাবে ডিজাইন করবেন ঠিক সেভাবে ফোনের জন্য করবেন, ট্যাবের জন্য করবেন। ঠিক আছে, একটা ব্রাদার হ্যাঁ একটা ভাই অবশ্যই কোয়েশ্চেন করেছিলেন যে পিসির জন্য করছি কিন্তু ফোনের জন্য আর ট্যাবের জন্য কিভাবে করব। ঠিক না, কারণ দেখেন পিসি থেকে তো ধরেন বেশি ট্রাফিক আসবে না, জেনারেলি সবচেয়ে বেশি ট্রাফিক আপনার আসবে ফোন থেকে, ফোন ইউজারই সবচেয়ে বেশি। তো আপনি কী করলেন, প্রিমিয়াম এলিমেন্টর ইউজ করে ফোনের ক্ষেত্রে যেভাবে পিসিতে আমরা কাস্টমাইজেশন শিখেছি ঠিক সেভাবে ফোনে করে ফেললেন। একদম সিম্পল, যেটাকে বলা হয় না যে লাভ ওইটাই ওই কদু, রাইট? হ্যাঁ, একদম সিম্পল। পিসিতে আমরা যেভাবে কাস্টমাইজেশন শিখেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার মানে ডেস্কের জন্য তো করলাম স্যার, ঠিক না, আমরা এদিক থেকে কপি করে নিয়ে ওদিকে পেস্ট করলে হবে না স্যার? না, পেস্ট করা দরকার নাই, একদম সিম্পল। আবার স্যার নতুন করে না, নতুন করে কিচ্ছু করা লাগবে না, সব কিছু রেডি হয়ে যাবে। জাস্ট ফোনে গিয়ে কি করবেন, ছোট বড় করবেন, আর কিছুই না। জাস্ট ছোট বড়, এখান থেকে টান দিয়ে একটু ছোট করলেন, এখান থেকে একটু টান দিয়ে ছোট করলেন, এইটুকুই, একদম সিম্পল বিষয়। আপনারা যতক্ষণ না প্র্যাকটিস করছেন ততক্ষণ বিষয়টা বুঝতে পারবেন না, প্র্যাকটিস করতে নামেন তারপর বুঝতে পারবেন। হ্যাঁ, আর প্রিমিয়াম এলিমেন্টর নিয়ে কাজ করবেন। মোবাইলে করতে হবে, পিসি থেকেই তো করবেন। পিসিতে মোবাইলের সেকশন এখানে দেওয়া আছে। অনসাইট অপটিমাইজেশনে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে একটা মোবাইলের অপশন থাকে, মানে একটা পিসির অপশন থাকে, একটা মোবাইলের অপশন থাকে, একটা ট্যাবের অপশন থাকে। আই হোপ সো সবাই খেয়াল করেছেন। যদি খেয়াল না করে থাকেন তো অ্যাডভান্স ওয়েবসাইট কাস্টমাইজেশনের ক্লাসটা করেন, ভালোভাবে করেন, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ঠিক না? ওকে, তো করলেন, রেসপন্সিভ করে ফেলবেন। রেসপন্সিভ করা হয়ে গেলে দেন আপনি কি করেন, ইউজ আউটবাউন্ড লিঙ্কস। তো বেসিক্যালি লিঙ্ক আবার ধরেন 2 রকমের, একটা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্কিংয়ের আপনার গিয়ে অল্টারনেট নেম হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্কিংয়ের অল্টারনেট নেম হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। হ্যাঁ, তো আউটবাউন্ড লিঙ্ক বলতে কি বুঝি, আউটবাউন্ড লিঙ্ক বলতে বোঝায় আপনি বাইরে কোনো অন্য রিলেভেন্ট ওয়েবসাইটের ইউআরএল কি করলেন, নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি আপনার ব্লগ কন্টেন্টে বসায় দিলেন। তো চলেন আমরা একটা কি করি, আউটবাউন্ড লিঙ্ক বসাই। হ্যাঁ, তো আমাদের ব্লগ পোস্টটা কোন টপিকের উপর, মার্শাল আর্টসের উপর। তো আপনি লেখেন মার্শাল আর্টস ব্লগ, দেন উইকিপিডিয়া অনেক বড় জায়ান্ট ওয়েবসাইট। তো উইকিপিডিয়াকেই আমরা কি করব, লিঙ্ক করব আমাদের ওয়েবসাইটের সাথে। হ্যাঁ, তো বেসিক্যালি দেখেন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা আউটবাউন্ড লিঙ্ক কেন করছি। রিজন হচ্ছে গুগলের জন্যই, গুগল যেন বুঝতে পারে যে আমরা যা ইনফরমেশন প্রোভাইড করছি ইউজারের জন্য বা ভিজিটরের জন্য, হ্যাঁ, অথেন্টিক সোর্স ইউজ করে প্রোভাইড করছি। ঠিক আছে, তো কপি করলাম লিঙ্কটা, কপি করে এখন আপনি কোথায় অ্যাঙ্কর টেক্সট করবেন বা হাইপার লিঙ্ক করবেন। তো ধরেন আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কন্টেন্টের শেষে দিতে পারেন। ধরেন আমি একটু নিচে আসলাম, এখানে মার্শাল আর্টস ওয়ার্ডটা কোথায় খুঁজবেন, এই যে মার্শাল আর্টস, সাপোজ এইটাকে আমি কি করতে চাচ্ছি, হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, মানে এটাকে আউটবাউন্ড লিঙ্কে কনভার্ট করতে যাচ্ছি। তো সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন এখানে লিঙ্ক অপশান আছে, ক্লিক করেন। দেন আমরা যে উইকিপিডিয়ার লিঙ্ক উঠায় নিয়ে আসছি, উইকিপিডিয়া মার্শাল আর্টসের, হ্যাঁ, সেটাকে কপি করে এখানে বসায় দিচ্ছি। তো অবশ্যই রিলেভেন্সি মেনটেন রেখে কাজ করবেন। আপনি যে টপিক নিয়ে ব্লগ লিখছেন সেই টপিকের উপরই কি করবেন, আউটবাউন্ড লিঙ্ক করবেন। হ্যাঁ, তো এটা গেল একটা আউটবাউন্ড লিঙ্ক। তারপর আমরা একটা ইন্টারনাল লিঙ্কিং করব। ইন্টারনাল লিঙ্কিং বলতে কি বোঝায়, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে ব্লগ কন্টেন্ট আছে, দেন আরেকটা ভিতরের যে ব্লগ কন্টেন্ট আছে তার সাথে লিঙ্কিং করা, মানে ভিতরের ব্লগের সাথে আপনার গিয়ে ভিতরের অন্য কোনো ব্লগের লিঙ্কিং করাকেই কি বলে, ইন্টারনাল লিঙ্কিং বলে বা ইনবাউন্ড লিঙ্ক বলে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে তো স্যার এখন কোনো ব্লক নাই।
অন্য কোনো হ্যাঁ ব্লগ অন্য নাই? কোনো ব্লগ নাই, তো আমি এক্সাম্পল পারপাস ধরেন মেইন ইউআরএলটাকেই কি করব ইন্টারনাল লিঙ্কিং করে দিব। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ আগাই আমরা, প্রবলেম নেই। তো ধরেন একটা আউটবাউন্ড লিঙ্ক ক্রিয়েট করলাম। তো উইকিপিডিয়ার মতো আবার আরও অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, যেমন forbes.com আছে, তারপরে যে cnn.com আছে। তো এমন জায়ান্ট টাইপসের ওয়েবসাইটগুলোকে আপনি কি করবেন অ্যাজ এ আউটবাউন্ড বড় আছে লিঙ্ক, না? হ্যাঁ আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। হ্যাঁ, তারপর চলে আসে ইন্টারনাল লিঙ্কস, এই যে অ্যাড টু মিনিমাম একটা ব্লগ কন্টেন্টের মধ্যে 2টা থেকে 3টা ইন্টারনাল লিঙ্কিং করার ট্রাই করবেন। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কিং বলতে বুঝি রাইট, আমাদের ভিতরের ওয়েবসাইটের যে ব্লগ কন্টেন্ট আছে ওইটার সাথে ভিতরের আরেকটা ব্লগ কন্টেন্টকে কি করা, লিঙ্কিং করা। তো এই ভিতরের কন্টেন্টগুলো লিঙ্কিং করাকে কি বলে, ইন্টারনাল লিঙ্কিং বলে। ঠিক আছে, তো চলেন 2-3টা ইন্টারনাল লিঙ্কিং করে ফেলি। তো আপাতত আমাদের কোনো ব্লগ কন্টেন্ট নাই, তো আমরা মেইন ইউআরএলটাকেই কি করব, নিব। হ্যাঁ, নিয়ে ইন্টারনাল লিঙ্কিং করব। তো ইন্টারনাল লিঙ্কিং করবেন একটু রিলেভেন্সি মেনটেন করে। ধর ইন্টারনাল লিঙ্কিংয়ে আবার এখানে একটা ট্যাকটিক্স আছে, যেমন এখানে মুয়া থাই লেখা আছে রাইট। তো মুয়া থাইয়ের উপর আপনি কি করেছেন, আলাদাভাবে আরেকটা ব্লগ কন্টেন্টই লিখেছেন। তো ওই মুয়া থাইয়ের উপর কি করলেন, ওই ব্লগ কন্টেন্টের লিঙ্কটা উঠায় নিয়ে এসে এখানে লিঙ্ক করে দিলেন। ঠিক আছে, তো ধরেন এটা হচ্ছে আপনার মুয়া থাইয়ের কি একটা ব্লগ কন্টেন্টের লিঙ্ক। তো কপি করলাম, কপি করে আমি এখানে বসায় ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম। তুমি যদি মুয়াথায়ের উপর আলাদাভাবে ব্লগ কন্টেন্ট পড়তে চাও, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে আরেকটা ব্লগ কন্টেন্ট দেয়াই আছে, তুমি এটাতে ক্লিক করো, তুমি আমার ওই মুয়াথায়ের উপর যে ব্লগ কন্টেন্ট আছে ওইটার উপর তুমি কন্টেন্ট পড়তে পারবা। হ্যাঁ, ঠিক আছে, তো একটা করলাম, দেন আরেকটা করি। তারপর ধরেন আপনি কি করলেন, এখান থেকে কিনেটিং ইন, এখান থেকে আরেকটাকে ইন্টারনাল লিঙ্কিং করব, স্প্যারিং ড্রিলস। ওকে, তো মেন্টাল ডিসিপ্লিন ফর ফাইটার্স, এটার উপরও আপনি কি করলেন, আলাদাভাবে আরেকটা ব্লগ কন্টেন্ট লিখে রেখেছেন। হ্যাঁ, তো এখন আমি কি করলাম, এইটাতেও ইন্টারনাল লিঙ্কিং করলাম। আচ্ছা, তুমি যদি মেন্টাল ডিসিপ্লিন ফর ফাইটার্সের উপর আলাদাভাবে পুরো ব্লগ কন্টেন্ট পড়তে চাও, তাহলে এটার উপরে ব্লগ কন্টেন্ট আছে। তো তুমি কি করো, চলে যাও এখানে ক্লিক করে। তো আপনি ধরেন সাপোজ ক্লিক করলেন, ক্লিক করে আমি এক্সাম্পল পারপাস এটাই দিচ্ছি বারবার, যদিও আমার ধরেন এই টপিকের উপর ব্লগ কন্টেন্ট নাই, তো এক্সাম্পল পারপাস আমি ধরেন লিঙ্কিং করার জন্য জাস্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা আবার এই ভুলটা করবেন না, আপনারা মেন্টাল ডিসিপ্লিন ফর ফাইটার্স ধরেন এইটার উপর যদি ব্লগ কন্টেন্ট লিখে থাকেন, তাহলে এইটার উপর যে লিঙ্কটা আছে মানুষ যেন ক্লিক করলে মেন্টাল ডিসিপ্লিন ফর ফাইটার্স এই ব্লগ কন্টেন্টে যায়। ঠিক আছে, এমন না যে আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম আপনারাও কি করলেন, এই ভুল এক্সাম্পলটাই এখানে করে ফেললেন। ক্লিক করলে সে কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, আপনার মেইন ওয়েবসাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, কনসেপ্টটা একদম ঠান্ডা মাথায় বুঝেন। ওকে, তো 2টা ইন্টারনাল লিঙ্কিং ডান, দেন আরেকটা ইন্টারনাল লিঙ্কিং করব। একটা ইন্টারনাল লিঙ্কিং করলাম সাপোজ ডিফেন্ড। হ্যাঁ, ডিফেন্ডের উপর আপনি কি করলেন, আবার আরেকটা আলাদা ব্লগ কন্টেন্ট লিখে রেখেছেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে। এখন আপনি কি করেন, ডিফেন্ড এটাকেও ইন্টারনাল লিঙ্কিং করে দেন। হ্যাঁ, তো ডিফেন্ডের উপর আপনি কি করলেন, ওই ইউআরএলটা নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, শেষ, আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, ওকে, তারপর আবার পরবর্তী স্টেপে চলে যাই। তো আমাদের ইন্টারনাল লিঙ্কিং করা ডান। দেন বুস্ট সাইট স্পিড। এখন কি করতে হবে, সাইট স্পিডটা বুস্ট করতে হবে। একটা ওয়েবসাইট মিনিমাম কত সেকেন্ডে লোড নিলে ভিজিটরের জন্য ভালো আর গুগলও প্রায়োরিটি দিবে, বলেন তো? 3 সেকেন্ড। 3 সেকেন্ড, ঠিক না? ইয়াস, সুন্দর বলেছেন। তো অবশ্যই আপনার ওয়েবসাইটটা যেন 3 সেকেন্ডে কি নেয়, লোড নেয়। তো 3 সেকেন্ডে লোড নেওয়ার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একদম প্রাইমারি স্টেজের কাজ অলরেডি শিখিয়ে দিয়েছি। আনইউজ থিম প্লাগইনস রাখা যাবে না, অবশ্যই একদম মানে ভালো হোস্টিং প্রোভাইডারদের থেকে কি নিতে হবে, এই যে দেখেন ফাস্টার হোস্টিং, ঠিক না, যেমন নেমচিপ থেকে, মানে ইন্টারন্যাশনাল লেভেলের যারা হোস্টিং প্রোভাইডার তাদের থেকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। হ্যাঁ, দেন 3 নম্বর বিষয় হচ্ছে আপনার গিয়ে অ্যাজ লাইক আপনারা ইমেজগুলো কম্প্রেস করতে পারেন। ইমেজ কম্প্রেসের তো ব্যাপার বলেছি, ঠিক না, ইমেজ কম্প্রেস করা এক। সেকেন্ড হচ্ছে ভালো হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেইন হোস্টিং কিনা। আর থার্ড হচ্ছে আপনার গিয়ে কি বলেছিলাম, থার্ড নাম্বারটা তারে ভুলে গেলাম। আনইউজ থিমস প্লাগইনস ইউজ করবেন না, এক। সেকেন্ড হচ্ছে ইমেজগুলোকে কম্প্রেস করে ফেলবেন। আর কিভাবে কম্প্রেস করতে হয় অলরেডি অনসাইট অপটিমাইজেশন ক্লাসে শিখিয়ে দিয়েছি, ঠিক না, ডব্লিউপি অপটিমাইজ প্লাগইন ইউজ করে। হ্যাঁ, আর থার্ড নাম্বার হচ্ছে কি
ফাস্টার হোস্টিং, যারা আপনার গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলের হোস্টিং প্রোভাইডার তাদের থেকে কিনতে হবে। তো তিনটা বুঝতে পেরেছি, বলেন তো তিনটা কি কি? অ্যাট ফার্স্ট কি? আনইউজড থিমস অ্যান্ড প্লাগইনস ইউজ করা যাবে না। সেকেন্ড, ইমেজ কম্প্রেস করতে হবে। থার্ড, যারা ফাস্টার হোস্টিং প্রোভাইডার মানে ইন্টারন্যাশনাল লেভেলের হোস্টিং প্রোভাইডার তাদের থেকে ডোমেন হোস্টিং কিনবেন। তো এই তিনটা বিষয় মনে থাকবে সবার? থাকবে? স্যার ইমেজ কম্প্রেসটা বুঝতে পারিনি। ইমেজ কম্প্রেসটা মানে ইমেজের সাইজ, ইমেজের যে পিছনের ধরেন একটা ইয়া থাকে, মানে 1 MBর ইমেজ থাকে, 2 MBর ইমেজ থাকে। তো আপনি ডব্লিউপি অপটিমাইজ প্লাগইন ইউজ করে কি করলেন, ওই 1 MB 2 MB এর ধরেন ওয়েটটাকে কমায় কিলোবাইটে নিয়ে আসলেন, ধরেন 120 কিলোবাইটে নিয়ে আসলেন, 120 কেবিতে নিয়ে আসলেন, ঠিক আছে? হ্যাঁ, আর মেবি স্যার এটা দেখানো হয়নি। দেখানো হয়েছে, অনসাইট অপটিমাইজেশনের ক্লাস করবেন, ঠিক আছে? অনসাইট অপটিমাইজেশনে দেখিয়েছি আমি। জি স্যার দেখিয়েছেন। হ্যাঁ, অনসাইট অপটিমাইজেশনে দেখিয়েছি। ওকে, তো করে ফেলবেন এই তিনটা স্টেজটাকে ইউজ করে আপনারা আপনাদের সাইটের স্পিড বুস্ট করতে পারেন। তারপর স্যার এক নাম্বারটা একটু বুঝিয়ে দিন তো। কোনটা? এক নাম্বারটা স্যার, ফার্স্টটা। কোনটা কোনটা? আমরা যে, হ্যাঁ, এই 2 নাম্বারটা যেটা হচ্ছে কম্প্রোমাইজ ইমেজ যেটা দেখলাম। হ্যাঁ, এটা তো বুঝিয়ে দিয়েছি আপু, কোথায় ছিলেন? না না, ওটা না স্যার, উপরের মানে 1 নাম্বার যে স্টেপটা ছিল ওটা। 1 নাম্বার একদম ফার্স্টেরটা? এই কোনটা? কম্প্রোমাইজ ইমেজ, হ্যাঁ, তারপর হচ্ছে ওই হচ্ছে সুইচিং ফাস্টার হোস্টিং, ফাস্টার হোস্টিং। হ্যাঁ হ্যাঁ, এর মানে 1 নাম্বারে যেটা ছিল ওটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, ক্লাসে রেকর্ড হয়েছে, কাইন্ডলি ক্লাসটা দেখে নিয়েন আপু, ঠিক আছে? আমরা ক্লাসের ফ্লো নষ্ট না করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্প্রিঙ্কল এলএসআই কিওয়ার্ডস। তারপর কি করবেন, আপনি আপনার কন্টেন্টে অবশ্যই এলএসআই কিওয়ার্ড ইউজ করেন। তো এলএসআই কিওয়ার্ড বলতে কি বুঝি, আর এলএসআই এর ফুল ফর্ম কি? কেউ একজন বলেন। কুইক কুইক, টাইম কম আছে। সাপোর্টিভ কিওয়ার্ড। হ্যাঁ, সাপোর্টিভ কিওয়ার্ড, কিন্তু এলএসআই এর ফুল ফর্ম কি? লং সাপোর্টিভ। আরে, সিমেন্টিক ইন্ডেক্স। লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা বলেন তো এলএসআই কিওয়ার্ড কেন ইউজ করব, আমি আগেই বলেছি কেন ইউজ করব। বলেন তো রিজন কি? কন্টেন্টে এলএসআই কিওয়ার্ড ইউজ করার রিজন কি? কেউ একজন বলেন। কুইক কুইক, আমি কোয়েশ্চেন আস্ক করছি। গুগল পছন্দ করে। গুগল পছন্দ করে, এক্স্যাক্টলি। গুগল পছন্দ করলে কি হবে, আমাদের কন্টেন্ট র্যাঙ্ক করবে, ঠিক না? ইয়েস। তো বেসিক্যালি এলএসআই কিওয়ার্ড ইউজ করা দ্বারা আমরা আমাদের কন্টেন্টটাকে আরও এসইও ফ্রেন্ডলি করছি, যেটার থ্রুতে আমাদের কন্টেন্টটা গুগলে আরও সহজে র্যাঙ্ক করবে। ওকে, ঠিক আছে। তারপর ইমেজ অপটিমাইজেশন, আমরা কি করব, ইমেজ অপটিমাইজ করব। অ্যাজ লাইক ইমেজ তো দিলাম, দেওয়ার পর ইমেজের এই যে অল্টার টেক্সট দিয়েছি না, অল্টার টেক্সট অবশ্যই দিতে হবে, যে বেসিক্যালি আপনার ওই ইমেজটা কোন টপিকের উপর, ঠিক আছে? যদি না দেন তো সেক্ষেত্রে কী হবে, ইন ফিউচার বাই চান্স কিন্তু আপনার ইমেজটা ভাঙতে পারে। ওয়েবসাইট অডিটেই শিখেছিলাম না যে ইমেজ ভেঙে দেখিয়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, ইমেজটা যদি ভেঙে যায় তো টাইটেলটা দেখা যাবে যে ও আচ্ছা, ইমেজটা এই টপিকের উপর ছিল। তো বেসিক্যালি ইউজার ফ্রেন্ডলি করার জন্য, হ্যাঁ, গুগল ফ্রেন্ডলি করার জন্য আমরা কি করি, ইমেজের ব্যাকএন্ডে অল্টার টেক্সট ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে। তো গুগলও প্রায়োরিটি দেয়, তো এটা বেসিক্যালি দেখেন অন পেজ এসইও এর মধ্যেই পড়ে যায়। তো এটা হচ্ছিল আপনার কি অন পেজ এসইও এর একটা পার্ট, যেটা আমরা আইডেন্টিফাই করা শিখেছিলাম, আর এখন আমরা ইমপ্লিমেন্টও করতে জানি, ঠিক না? প্রয়োগও করতে জানি যে কীভাবে অল্টার টেক্সট বসাইতে হয়। ওকে, তারপর ইউজ সোশ্যাল শেয়ারিং বাটনস। আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের ব্লগ কন্টেন্টে সোশ্যাল শেয়ারিং বাটন ইউজ করতে পারেন। হ্যাঁ, তো সোশ্যাল শেয়ারিং বাটন ইউজ কেন করবেন, ধরেন অ্যাজ লাইক ট্রাস্টের জন্য, যে দেখো আমরা জাস্ট ওয়েবসাইটেই কিন্তু প্রেজেন্ট না, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আছি, ফেসবুকে আছি, টুইটারে আছি, লিঙ্কডিনে আছি, পিন্টারেস্টে আছি, ঠিক আছে? অন্যান্য প্ল্যাটফর্মেও আমাদের উপস্থিতি আছে, তোমরা আমাদেরকে ট্রাস্ট করতে পারো, আমরা অ্যাজ লাইক একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো এখন যদি এটা ইউজ করতে চান তো একটা প্লাগইন আছে, ওই প্লাগইনের নাম বলে দিচ্ছি। সে প্লাগইনের নাম হচ্ছে, অ্যাট ফার্স্ট আগে একটু আপডেট করে নেই, এখানে একটা প্লাগইন নামায় নেবেন। সেই প্লাগইনের নাম হচ্ছে সোশ্যাল ওয়্যারফেয়ার। হ্যাঁ, অ্যাড প্লাগইন, সোশ্যাল ওয়্যারফেয়ার, সোশ্যাল ওয়্যার লিখবেন,
আচ্ছা সোশ্যাল লেখেন জাস্ট সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন, সোশ্যাল শেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ারটা কোথায় এখানে খুঁজে নেব আমরা। সোশ্যাল অনেকগুলো আছে, সোশ্যাল আইকনস আর শেয়ারিং বাটনস। এইটাও যদি আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেন তো অটোমেটিক আপনার ব্লগের নিচে চলে আসবে। তো আমাদের দরকার সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা সোশ্যাল ওয়েলফেয়ারটা লিখে প্লাগইনটা এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া শেয়ার বাটনস শেয়ারিংস। আচ্ছা এটা নামায় নিচ্ছি, সেকেন্ডে আছে, এটা রিভিউ দেখে নেন। অ্যাক্টিভ ইনস্টলেশন 1 লাখ, আর স্ম্যাশ বেলুন এটার অ্যাক্টিভ ইউজার 1 মিলিয়ন প্লাস। আচ্ছা আমরা এইটাই নামাবো, 5322 রিভিউ। ঠিক আছে, দেন এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। সোশ্যাল শেয়ার এটা 30,000 অ্যাক্টিভ ইউজার, এটাই ভালো। ওকে তাহলে আমরা এটা অ্যাড করব। তারপর গিয়ে পোস্ট লং কন্টেন্ট। অবশ্যই আপনার কন্টেন্টটা যত লেংদি হবে, আমি আগেই বলেছি, কন্টেন্ট রাইটিং এর ক্লাসেই বলেছি, আপনি আপনার কন্টেন্টের মধ্যে যত ইনফরমেশন শেয়ার করবেন ততই গুগলের দিক থেকে বেশি প্রায়োরিটি পাবেন। কারণ আমাদের দিন শেষে একটাই আলটিমেট গোল থাকে, সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট পড়ার থ্রুতে আমাদের অডিয়েন্সরা বা ভিজিটররা দিন শেষে কি হয়, উপকৃত হয়, রাইট? কারণ তারা যদি উপকৃত না হয় তো আমরা ধরেন যে টাকাটা আর্ন করব, হ্যাঁ, সে টাকাটা কি হালাল হবে? কি বলেন? হ্যাঁ, হালাল হবে না, ঠিক না? আর সেক্ষেত্রে ধরেন ওই টাকাটাও আসবে না, কারণ গুগল ধরে ফেলতে পারবে যে আপনি কি করেছেন, ল্যাক অফ ইনফরমেশন রেখেছেন আপনার ব্লগ কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, তো সেটা অবশ্যই করা যাবে না। অবশ্যই একদম ইন ডেপথ ডিটেলস শেয়ার করতে হবে। যে টপিক নিয়ে লিখছেন সেই টপিকের উপর যত বেশি ইনফরমেশন আপনার কম্পিটিটরের তুলনায় প্রোভাইড করবেন, ততই বেশি চান্সেস আছে যে গুগল আপনাকে আপনার কম্পিটিটরের তুলনায় কি করবে, র্যাঙ্ক দিবে। ঠিক আছে, তো বেসিক্যালি ইনফরমেশন বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টটাকে মোর ইনফরমেটিভ, হেল্পফুল, বেনিফিশিয়াল বানাতে পারবেন। ঠিক আছে, ওকে। তো তাহলে এটার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, লং কন্টেন্ট দিতে হবে। আর লং কন্টেন্টের বেসিক্যালি ওয়ার্ড কত হওয়া উচিত সেটাও আমি অলরেডি আপনাদেরকে ওয়ার্ড কাউন্ট করে দেখিয়েছি, ঠিক না? যে কম্পিটিটর প্রথম 10 জন কম্পিটিটরে কী করবেন, ওয়ার্ডগুলো একসাথে কাউন্ট করবেন, একসাথে কাউন্ট করে 10 দ্বারা ভাগ দেবেন, ভাগ দিয়েই একটা রেশো আসবে। ওই রেশোর সাথে আপনি কী করবেন, আরও 200 ওয়ার্ড ইউজ করবেন, ইউজ করে দেন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, তো ফাইনালি আমাকে এত ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। ঠিক আছে, তো কন্টেন্ট রাইটিংয়ের ক্লাসটাও আপনারা ভালোভাবে দেখবেন, তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে ভালোভাবে ক্লাস আমরা এখানে কারা কারা করি, মানে ধরেন একদম ভালোভাবে প্র্যাকটিস আর জেনুইনলি এখানে বলেন তো যে না দেখে অ্যাসাইনমেন্ট কারা কারা করা শুরু করেছেন, নাকি সবাই আমার কথা কেউ মানেন নাই যে দেখে দেখে অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিচ্ছে? কেউ আছেন? না দেখেই করি স্যার। স্যার না দেখেই করি, কিন্তু স্যার আটকে গেলে স্যার আবার দেখি আর কি। আগে স্যার 2-3বার ভিডিও দেখে নিই, ওকে, তারপরে তো না দেখে কয়জন? আচ্ছা 2-3 জন পেলাম যারা বলছেন যে হ্যাঁ না দেখেই অ্যাসাইনমেন্ট করি। অ্যামেজিং। আর আটকে গেলে দেখি আর কি আটকে স্যার। গেলে দেখেন, ঠিক আছে। আর বাকি সবাই আচ্ছা অনেস্টলি বলেন, কারণ দেখেন আপনি যদি আপনার পজিশনে অনেস্ট থাকেন তো লাইফে অনেক কিছু করে যেতে পারবেন। কখনো নিজেকে মিথ্যা বলবেন না, হ্যাঁ?
কখনো নিজেকে মিথ্যা বলবেন না, অলওয়েজ নিজের সাথে অনেস্ট থাকবেন। যদি আপনি দিন শেষে নিজের সাথে অনেস্ট থাকেন তখনই লাইফে আপনি নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি নিজের সাথে অনেস্ট না থাকেন, নিজেকেই যদি ধোঁকা দেন, তখন সেক্ষেত্রে দেখবেন আলটিমেটলি আপনার দিন শেষে 4টা জিনিসে কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, রাইট? টাইম, এনার্জি, মানি অ্যান্ড এফোর্ট। তো আপনারা কি চান যে আপনাদের এই 4টা বিষয় ওয়েস্ট হয়ে যাক? অবশ্যই না, ঠিক না? ওকে, ঠিক আছে। তো অবশ্যই সবাই নিজেদের সাথে একদম অনেস্ট থাকবো, নিজেকে একদম অনেস্ট রেখে কাজ করব। দেন লাইফে আমরা যা অর্জন করতে চাচ্ছি তা অনায়াসে অর্জন করে ফেলতে পারবো। কখনো নিজেকে মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, নিজেকে ধোঁকা দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তী স্টেজে যাই, বুস্ট ডেবল টাইম। ওকে, এটা দেখি যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। allow and continue, stay on the safe side, skip day, ultimate social media icons। এটা কি অন্য টুল চলে আসলো? ওই সোশ্যাল ওয়্যারফেয়ারটা পাচ্ছি না, ওইটা ভালো ছিল। অটোমেটিকই চলে আসে ব্লগের নিচে। এখানে অটোমেটিকই চলে আসবে, আসে নাই। ওকে, পিকচার, আলটিমেট সোশ্যাল মিডিয়া, এটা এখানে দেখাচ্ছে, অ্যাড পিকচার। ওকে, এখানে দেখাচ্ছে, আচ্ছা এটা আর একটা নিচেই দেখাচ্ছে। কি বসাতে পারবো? ফেসবুক বসাতে পারবো, ক্লিক টু লার্ন মোর, টাইটেল, ওকে, লিভ ব্ল্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, আচ্ছা পিন্টারেস্ট, টুইটার, ওকে, পিন্টারেস্টের লিঙ্ক বসাতে পারবেন, হ্যাঁ, টুইটারের বসাতে পারবেন। এটা কিসের আবার? আচ্ছা, দিস টাইটেল উইল বি ইউজড ওয়েন শেয়ার্ড অন ফেসবুক, লিঙ্কডইন অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ওকে, এটা ফেসবুকের জন্য বসাতে পারবেন, ঠিক আছে। এখানে কি করতে পারেন, আপনি ইমেজ দিয়ে দিবেন, ফর সোশ্যাল মিডিয়া শেয়ারিং, অ্যাড পিকচার, অ্যাভেলেবেল ইন প্রিমিয়াম। এখানে আবার বলতেছে যে প্রিমিয়ামে অ্যাভেলেবেল আছে, কোনোটাই কাজ করে না, প্রিমিয়াম হয়ে আছে। ওকে, সোশ্যাল ওয়্যারফেয়ার প্লাগইনের আমি দিয়ে দিব, ঠিক আছে। ওই প্লাগইনটা এখন এখানে অ্যাভেলেবেল নাই, ওইটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। তারপর পরবর্তী স্টেজে আমরা একদম লাস্ট স্টেজে চলে আসছি, বুস্ট ডেবল টাইম। তো ডেবল টাইম বলতে বোঝাচ্ছে অ্যাজ লাইক দেখবেন যে আপনার ইমেজগুলো মাঝে মাঝে অ্যাজ লাইক দোকানের শাটারের মতো আস্তে আস্তে নিচে নামে, ঠিক না? অথবা দোকানের শাটারের মতো আস্তে আস্তে খুলে, এমন সিচুয়েশন কারা ফেস করেছি? ধরেন কোনো ওয়েবসাইটে গেলেন, হ্যাঁ, গিয়ে দেখলেন যে ইমেজগুলো আস্তে আস্তে নামতেছে, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটে ভিজিট করি, হাউ টু ট্রেন ইউর ড্রাগন, আচ্ছা ধরেন এই ব্লগ কন্টেন্টটা একটু দেখি। তো এই যে দেখেন এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজটা অ্যাজ লাইক শাটারের মতো আস্তে আস্তে নামবে। তো এই অপশনগুলো বেসিক্যালি কিভাবে করা হয়, আপনার গিয়ে ডেভেলপাররাও করতে পারে, মানে ডেভেলপার দ্বারাই বেসিক্যালি করা হয়। তো এই অপশনটা ধরেন ইউজ করে আপনারা কি করতে পারেন, ডেবল টাইম বাড়াতে পারেন। ডেবল টাইম বলতে বোঝায় আপনি যদি চান, এই ভিডিওটা প্লে হলে সবার অ্যাট্রাকশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। লাইক অ্যানিমেশন অ্যানিমেশন না, হ্যাঁ আমি বলছি বিষয়টা ডেবল টাইম বোঝাচ্ছি। যে দেখেন আমরা কি করছি, আমাদের ব্লগ কন্টেন্টে ভিজুয়াল অ্যাড করছি। ভিজুয়াল অ্যাড করার রিজন কি? এই জন্য মানুষদের অ্যাটেনশনটা যেন ধরে রাখতে পারি অনেক দেরি। যখন দেখবেন যে আপনার কন্টেন্টের মধ্যে মানুষরা মিনিমাম 5 মিনিট 10 মিনিট, এমনও আছে যারা আধা ঘন্টা পর্যন্ত বসে ওয়েবসাইটে টাইম দেয়, তখন সেক্ষেত্রে কি হয় জানেন, ডুয়াল টাইম ইনক্রিজ হয়, যেটাকে গুগলের ভাষায় ডুয়াল টাইম বলে, হ্যাঁ। তো ডুয়াল টাইম ইনক্রিজ হয়, ডুয়াল টাইম ইনক্রিজ হইলে তো গুগলের বট যখন এসে ক্রল করে তখন দেখি ওরে বাপরে, যারা ভিজিটর আসতেছে তারা অনেক সময়ক্ষণ ধরে এই ব্লগ কন্টেন্টে আছে, বা অবশ্যই এই ব্লগ কন্টেন্টে অনেক দম আছে, তার মানে হ্যাঁ এই ব্লগ কন্টেন্টটাকে কি করতে হবে, অন্যান্য কম্পিটিটর তুলনায় হ্যাঁ আরও আগে রাখতে হবে। চলো এই ওয়েবসাইটটা আরও মার্ক পাইলো,
ঠিক আছে? তখন দেখবেন যে আপনার ওই ব্লগ কন্টেন্টটা লং টার্মের জন্য র্যাঙ্ক করতেছে। তো এই জন্য আমি সবসময় বলি অবশ্যই অ্যাট্রাকটিভ ভিজুয়াল অ্যাড করবেন, ভিডিওস অ্যাড করবেন, ঠিক আছে? তারপর গিয়ে কন্টেন্টটা লিখবেন একদম অনেক হেল্পফুল কন্টেন্ট, এমনভাবে কন্টেন্ট লিখবেন যেন মানুষরা পড়ে বোর না হয়ে যায়। হ্যাঁ, মানুষরা যেন বোর না হয়ে যায় এমনভাবে ওয়ার্ডগুলো ইউজ করবেন, একটা ওয়ার্ড পড়ার পর যেন আবার অন্য ওয়ার্ডটা পড়ার জন্য সে কি হয়, উদ্বুদ্ধ হয় বা ইন্সপায়ার্ড হয়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা আরেকটা রিজন বলে দিচ্ছি যে ডেবল টাইম কীভাবে বাড়াতে পারেন। ধরেন এইটা হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটা একবারেই চলে আসে নাই। ধরেন অ্যাজ লাইক আস্তে 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 আমার কারসারে সবাই খেয়াল করেন, ধরেন আস্তে আস্তে শাটারের মতো নামতেছে, আস্তে আস্তে শাটারের মতো নামতেছে। তো এক্ষেত্রে কি হয়, যারা ভিজিটর আছি আমরা, তো আমাদের আকাঙ্ক্ষাটা যে আরও বাইরে যায় যে আচ্ছা ইমেজটা কোন টপিকের উপর দেখি তো। তো আমরা লাস্ট পর্যন্ত এখানে থেকে যাই যতক্ষণ না পর্যন্ত ইমেজটা পুরোপুরি লোড নিয়ে নিচ্ছে। যখন ইমেজটা পুরোপুরি লোড নিয়ে নেয় তখন বুঝতে পারি যে ও আচ্ছা ইমেজটা এই টপিকের উপর। তো ডেবল টাইম বাড়ানোর আরেকটা টেকনিক হচ্ছে এটা, অ্যাজ লাইক শাটারের মতো অপশন করে দেয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার দুইটা ওয়ে, দুইটা না তিনটা ওয়ে। এক হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ ওয়েতে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, সেকেন্ড হচ্ছে ভিজুয়ালগুলো অনেক সুন্দর সুন্দর অ্যাড করতে হবে যেন মানুষগুলা এসেই আপনার ব্লগ কন্টেন্টে আটকে যায়। যেমন দেখেন এটা কত সুন্দর লাগতেছে, রাইট? কত সুন্দর লাগতেছে। তো আপনি অনেক সুন্দরভাবে ক্রিয়েট করলেন যেন আমরা আইসাই আটকায় যাই, যেন অন্য কোনো ওয়েবসাইটে আবার না চলে যাই। ঠিক আছে? একদম এখানে যখন আসি তো মিনিমাম 5-10 মিনিট যেন থাকি। তো এইভাবে প্ল্যান করে কন্টেন্টগুলো রেডি করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার আরও চান্সেস বেড়ে যাবে আপনার ওই কন্টেন্টটাকে লং টার্ম একদম গুগলের ফার্স্ট পেজের ধরেন টপ 5-এ রাখার। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক্যালি ডেবল টাইমের পাওয়ার, যেটা ধরেন গুগল অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। ঠিক আছে? ওকে, তো আমরা লাস্ট পর্যন্ত অলরেডি চলে আসলাম। তো আমরা কি করব, স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করে ফেলবো। দেন কাজ হয়ে গেলে তারপর চলেন আমরা একটু দেখি যে দেখেন এটা এখনো গ্রিন হয় নাই, রিডেবিলিটি স্কোর অলরেডি গ্রিন হয়ে গিয়েছে। ঠিক আছে, গ্রেট। ওকে, তো এখানে দেখেন ফোকাস কি ফ্রেজ বলতেছে। এখন চলেন ইওস এসইও এর বাকি ক্রাইটেরিয়াগুলো আমরা ফুলফিল করি। যখন চেক লিস্ট থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা ডান হয়ে যাবে দেন আমরা কি করব, ইওস এসইও এর আরও বাকি যে কিছু কাজ আছে ওই কাজগুলো এখানে করে ফেলবো। হ্যাঁ, কারণ এটাকে হাসাইতে হবে। এটাকে যদি না হাসাই তো বুঝতে পারবেন যে আপনি প্রপারলি একটা ব্লগ পোস্টকে কি করতে পারেন নাই, অন পেজ এসইও করতে পারেন নাই। হ্যাঁ, ঠিক আছে। তো ফোকাস কি ফ্রেজ বলতে এখানে বোঝাচ্ছে যে বেসিক্যালি আপনার এই ব্লগ কন্টেন্টটা কোন টপিকের উপর নিয়ে লেখা। হ্যাঁ, তো আমাদের এটা কোন টপিকের উপর নিয়ে লেখা, মার্শাল আর্টসের উপর, রাইট? মানে মার্শাল আর্ট টেকনিক্সের উপর। তো মার্শাল আর্ট টেকনিক্স এই ওয়ার্ডটাকে আপনি কপি করেন, কপি করে ফোকাস কি ফ্রেজে বসায় দেন, বসায় দিয়ে দেন একটু এখানে চলে আসি। দেখেন জাস্ট খালি এইটুকুই কাজ বাকি ছিল যে ফোকাস কি ফ্রেজ বসায় দেয়, বাকি সব কাজ আমরা করেছি একদম 16টা এলিমেন্ট পুরো চেক লিস্ট দেখে স্টেপ বাই স্টেপ করেছি। ঠিক না? তো এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, দেন লাস্টে এসে ফোকাস কি ফ্রেজ বসায় দেবেন। ফোকাস কি ফ্রেজ বসায় দিলে যে দেখেন আমাদের জিনিসটা আলটিমেটলি আমাদের কাজ কমপ্লিট। আমরা আমাদের পুরো একটা ব্লগ পোস্টকে কি করতে পেরেছি, সাকসেসফুলি সফলতার সাথে অন পেজ এসইও করতে পেরেছি। স্যার গ্রিনের থেকে ভালো কিছু হয় না? গ্রিনের থেকে ভালো কিছু না, গ্রিনের থেকে ভালো কিছু কি হবে বলেন আপনি? আমরা মেটা ডিসক্রিপশন দিয়েছি, দেখেন মেটা ডিসক্রিপশন না দিয়েই কিন্তু আমরা এটাকে হাসায় ফেলেছি। তো মেটা ডিসক্রিপশনকে এর মানে দিব না? অবশ্যই দিব। তো মেটা ডিসক্রিপশন অলরেডি আমাদেরকে চ্যাট জিপিটি রেডি করেই দিয়েছে। তো চ্যাট জিপিটি থেকে আপাতত এক্সাম্পল পারপাস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারাও অ্যাসাইনমেন্ট পারপাস ধরেন নিতে পারেন, কিন্তু ইন ফিউচার যখন আপনারা অ্যাফিলিয়েট ব্লগিং করবেন সবাই টিম ওয়াইজ, তো অবশ্যই চ্যাট জিপিটি থেকে হুবহু কপি পেস্ট করবেন না, তা না হলে আপনারা এত কষ্ট যে করছেন ওই টাকাটাও পানিতে চলে যাবে। হ্যাঁ, কারণ একবার যদি আপনাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো ডাউন খাওয়া শুরু করে বা পেনাল্টি খাওয়া শুরু করে গুগলের পক্ষ থেকে, সেটাকে র্যাঙ্ক করানো ধরেন অ্যাজ লাইক কি বলে একটা এক্সাম্পল যদি দেই, যেমন একবার যদি উট পাহাড়ের উপর উঠা যায় সেটাকে নামানো যেমন টাফ হয়ে যায়, ঠিক না? ঠিক সেভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকেও র্যাঙ্কে ওঠানোর দিক থেকে অনেক ডিফিকাল্টি ফেস করবেন। তখন ধরেন হাল ছেড়ে দেবেন, ইচ্ছাই করবে না কাজ করার। তারপর আপনি কি করবেন, আপনি আপনার ওয়েবসাইটটাকে অন্যান্যদের কাছে সেল করে দেবেন কম দামে। হ্যাঁ, তো অবশ্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? একদম অথেন্টিক থাকার ট্রাই করব। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মেটা ডিসক্রিপশন আপাততর জন্য এখানে বসায় দিলাম। তো অনেক বড় হয়ে গেছে দেখেন। তো এটাকে আমরা ধরেন একটু ছোট করি, অ্যাজ লাইক একটা অপটিমাইজড মেটা ডিসক্রিপশন
কত ক্যারেক্টারের হয় বলেন? 250। 250? সবাই কি এগ্রি? হ্যাঁ না স্যার, কত ওয়ার্ডের হয়? কত ক্যারেক্টারের হয়? স্যার 160 থেকে 150। ইয়াস, 100 থেকে 150, তবে 160। হ্যাঁ 160 আবার বেশি হয়ে যায় না, মানে 100 থেকে 150-এর মধ্যে যেন থাকে। 100 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট থাকে। ওকে, এটা হলো একটা অপটিমাইজেশন। আরেকটা কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটি সম্পর্কে কার কার মনে আছে? প্রমিনেন্স হচ্ছে স্যার কিওয়ার্ড একসাথে থাকে আর কি, প্রক্সিমিটি হচ্ছে ভেঙে ভেঙে থাকে। এক্স্যাক্টলি। তো বলেন তো এখানে আমরা কি কিওয়ার্ড প্রমিনেন্স মেইনটেইন করেছি? স্যার এটা আরো প্রথমে দিতে হবে, প্রথমে দিলে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথমে দিয়ে দিলেই আমাদের কিওয়ার্ড প্রমিনেন্স মেইনটেইন করা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কাজ কমপ্লিট হয়ে গেল। আর এসইও টাইটেল, এসইও টাইটেল বলতে কি বোঝায় মনে আছে? মেটা টাইটেলকে, রাইট? তো মেটা টাইটেল বসায় দেই। যদিও শুরুতে বসিয়েছিলাম তখনও শো করছিল না, আরেকবার নিলাম। হ্যাঁ এসইও টাইটেল বলতে মেটা টাইটেলকে বোঝানো হয়, ঠিক আছে? স্যার ক্লায়েন্টের জন্য যখন অন পেজ কাজটা করব তখন তার ওয়েব পেজে অ্যাক্সেসটা আমাদেরকে দিবে না? এক্স্যাক্টলি, অ্যাক্সেসটা না দিলে কাজ করবেন কিভাবে? হ্যাঁ টেকনিক্যাল, হ্যাঁ দেখায় নাই, দেখায় নাই। আমরা ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে কিভাবে যাচ্ছি? ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে না? তো জাস্ট ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেন। হ্যাঁ অ্যাট ফার্স্ট বলেন যে তুমি অ্যাড্রেস লিংকটা দাও। অ্যাড্রেস লিংকে কি থাকে? ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে আসার জন্য ডোমেইন নেম /wp অ্যাডমিন, ঠিক না? রাইট। তো ধরেন এটা না চাইলেও হয় কারণ আমরা জানি। দিলেন, দেওয়ার পর দেন আপনার সামনে ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের কি আসবে? লগইন ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ ওইখানে আপনি কি করলেন? ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে এই ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে চলে আসলেন। আসার পর দেন অন পেজ এসইও করেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে ধরেন ইউজার নেম আর পাসওয়ার্ড না দেয়, সেক্ষেত্রে আপনি কি এখানে আসতে পারবেন? ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে আসতে পারবেন না। না আসতে পারলে আপনি অন পেজ এসইও করতে পারবেন না, ঠিক আছে? কোনো রকমের এসইও করতে পারবেন না, এখানে টেকনিক্যাল এসইও করতে পারবেন না। হ্যাঁ আর আমরা তো অলরেডি টেকনিক্যাল এসইওর ক্লাসও শেষ করে ফেলেছি, ঠিক না? টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি বলা? আমাকে যদি ইউজার হিসেবে অ্যাক্সেস দিই তখন পারবো না? ইউজার হিসেবে, হ্যাঁ ইউজার হিসেবে, এই যে এখান থেকে ইউজার হিসেবেও যদি আপনাকে অ্যাক্সেস দেয়, হ্যাঁ যদি সে না জানে, কারণ ক্লায়েন্ট তো, যদি ধরেন ক্লায়েন্টের আগে থেকে একটু মোটামুটি যদি এসইও নেওয়ার এক্সপিরিয়েন্স থাকে, তো সে আপনাকে ইউজার অ্যাক্সেস দিয়ে দিবে। হ্যাঁ অ্যাড ইউজারে ক্লিক করে আপনার থেকে মেইল চাইবে, মেইল দিয়ে দিবে, দেন আপনাকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিবে। তখন এডিটর হিসেবে আপনি এখানে এসে কি করতে পারেন? অন পেজ এসইও করতে পারেন। আর যদি ক্লায়েন্টের মোটামুটি কোনো ধারণা না থাকলে, তো ধরেন আপনি কি করলেন? তার সাথে মিটিংয়ে আসলেন, এসে স্ক্রিন শেয়ার করে একটু শিখাই দিলেন যে তুমি যদি তোমার ফুল অথরিটি দিতে না চাও ওয়েবসাইটের, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে তো ধরেন ফুল অথরিটি পেয়ে যাচ্ছেন, ঠিক না? তো ধরেন ফুল অথরিটি যদি দিতে না চাও, তো তুমি আমাকে ইউজার হিসেবে এখানে কি করো? একটা রোল দাও। হ্যাঁ তো এটা করতে পারেন, ঠিক আছে? সুন্দর কোয়েশ্চেন ছিল। তখন স্যার এটাই তো স্যার বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ এটাই বেস্ট হবে। ধরেন ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, এ আসলে অনেক অনেস্ট, ঠিক আছে? আমরা স্যার এটা ঢুকবো কিভাবে এখানে? এটা আমি তো শিখিয়ে দিয়েছি, অন সাইট অপটিমাইজেশনে তো শিখিয়ে দিয়েছি। এই জন্য আমি বলি যে ক্লাস রেকর্ড কি ভালোভাবে দেখা হয়? আপনারা কি না দেখে ভালোভাবে অ্যাসাইনমেন্ট করেন? হ্যাঁ সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যেতে হবে, একদম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম জানেন যে আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান, মিনিমাম প্রত্যেকদিন আনুমানিক কত ঘন্টা টাইম দিতে হবে? 4 ঘন্টা। অনেস্টলি বলেন তো, আমরা প্রত্যেকদিন কি স্কিলের পিছনে 4 ঘন্টা সময় দিচ্ছি? এটা সম্ভব স্যার? দেই। হ্যাঁ আর মাঝে মাঝে ঘুমাই যায়, চেষ্টা করি স্যার দেওয়ার জন্য। 5টায় উঠি 9টা পর্যন্ত থাকি। ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড।
রাইট? ডিসিপ্লিন হইতে হবে। ডিসিপ্লিন যদি মেনটেন না করি তো দিন শেষে আমরা আমাদের আলটিমেটলি ওই গোলে রিচ করতে পারবো না। তো 4 ঘন্টাকে আপনারা কি করেন, একটু ডিভাইড করে নেন। ধরেন সকালে 4 ঘন্টাকে ধরেন 4 বেলায় ভাগ করেন। 4 ঘন্টাকে 4 বেলায় কি ভাগ করতে পারবো না? অবশ্যই আর পারবো। আমি যদি টানা 4 ঘন্টা করি তাহলে হবে? হ্যাঁ, টানা 4 ঘন্টাও করেন। মানে যেভাবে ফ্লেক্সিবল হয় সেভাবে আপনার 24 ঘন্টার মধ্যে থেকে 4 ঘন্টা রেগুলার বের করেন, আপনি বের করতে পারবেন। জব হোল্ডার হলেও পারবেন। একদিন করে তো দেখেন, তারপর গিয়ে ওই ফ্লোটাকে ফলো করেন। ঠিক আর আছে? আমি এভাবেই করতেছি স্যার। আমি এক্স্যাক্টলি, ফজরের গ্রেট। সময়টি 5টায় হ্যাঁ 9টা পর্যন্ত থাকি। সুন্দর সুন্দর, এর মাশাআল্লাহ। ভিতরে আর কোন কাজ সবাইকে করতে হবে, হ্যাঁ সবাইকে করতে হবে। ঠিক আছে? আর যদি আমার সম্পর্কে শুনেন আপনারা শকড হবেন। আমি আনুমানিক 8 থেকে 9 ঘন্টা টাইম দিতাম প্রত্যেক দিন। এমনও গিয়েছে আমি পিসির সামনে 12 থেকে 15 ঘন্টা ছিলাম। কেউ কি আছে পিসির সামনে 12 থেকে 15 ঘন্টা বসে প্র্যাকটিস করেছি? আমি চোখ এবং মাথায় কোনো সমস্যা নেই? কিভাবে দিয়েছে জানেন 12 থেকে 15 ঘন্টা? অ্যাজ লাইক পোমোডোরো টেকনিক ইউজ করেছি। পোমোডোরো টেকনিক সম্পর্কে আইডিয়া আছে টাইম ম্যানেজমেন্টের উপর? আমি জাস্ট ধরেন 12 থেকে 15 ঘন্টা টানা বসে করেছি এমন না, টাইম ভাগ করে করে করেছি। আমি প্ল্যান করতাম, স্ট্রেচিং করতাম, হ্যাঁ নামাজের সময় হলে নামাজ পড়তাম, পড়ে দেন আবার ব্যাক করতাম। মানে অ্যাজ লাইক আমি আপনাদেরকে শেখাচ্ছি যে একদম ডেডিকেটেড হতে হবে, ফোকাসড হইতে হবে, ফোকাসড হতে হবে, ক্রেজি হইতে হবে। কিছু পাওয়ার জন্য মাঝে মাঝে পাগল হওয়া লাগে জানেন। যেদিন আপনি খেয়াল করবেন যে মানুষ অ্যাজ লাইক আপনাকে একটু পাগল ভাবা শুরু করছে, সেদিন বুঝবেন যে আপনি ট্র্যাকে আছেন। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে স্যার এটা কি বলতেছে, রং বলছি? বলেন না তো। স্যার। পাগল হতে হবে, কিছু পাওয়ার জন্য, কিছু অ্যাচিভ করার জন্য পাগল হতে হবে। জান্নাত পেতে চান, পাগল হতে হবে, পাগলের মতো ইবাদত করতে হবে, ক্রেজি হইতে হবে। ইউ হ্যাভ টু বি ম্যাড, ইউ হ্যাভ টু বি ক্রেজি ফর অ্যাচিভ সামথিং। ওকে, ঠিক আছে, বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যেভাবে বলছি, যেভাবে গাইড করছি, যেভাবে মোটিভেট করছি ঠিক সেভাবে আগাবেন। কারণ আমাদের ইন্টেনশনই হচ্ছে এটা যে আপনারা ভবিষ্যতে অবশ্যই যেটা অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ করে ফেলেন। কারণ আমরা চাই না আপনাদের এই 4টা এক্সপেন্সিভ জিনিস নষ্ট হয়ে যাক: টাইম, এনার্জি, মানি অ্যান্ড এফোর্ট। ঠিক আছে? একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে, হ্যাঁ এই জন্য ধরুন আপনাদেরকে একটু গাইডলাইন দিচ্ছি। একটা গল্প শেয়ার করি। রাশিয়াতে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পূর্বে একজন মানুষ ছিলেন, ওনার নাম সম্ভবত কি জানি, নামটা আমি ভুলে গেছি। আপনারা যদি এই কাহিনীটা জেনে থাকেন তো ওনার নাম কারো যদি মনে থাকে তো বলবেন। হ্যাঁ, তো উনি বেসিক্যালি অনেক অ্যামেজিং একটা শুটার ছিলেন, শার্প শুটার, অনেক অ্যামেজিং একটা শার্প শুটার, অ্যাজ লাইক বলতে পারেন ক্রেজি শার্প শুটার। ঠিক আছে? মানে প্যাশনেট, যেটাকে বলে প্যাশন, হ্যাঁ প্যাশনেট শার্প শুটার ছিলেন। তো উনি ওনার লাইফে কখনো হারেন নাই। যখন যখন উনি পার্টিসিপেট করেছেন শার্প শুটিংয়ে তখনই বিজয় হয়েছেন। তো একবার কি হয়, আর উনি গোল্ড মেডেলিস্ট, অল টাইম ফার্স্ট, অল টাইম। কারণ উনি সেভাবে নিজেকে ট্রেন করতেন, নিজের ব্রেইনকে ওইভাবে বলতেন। কারণ অ্যাজ লাইক দেখেন, আমরা দিন শেষে তখনই তা হয়ে উঠি যখন নিজেকে ওইভাবে ফিল করাই। তো সবচেয়ে মেইন বিষয় হচ্ছে যে আপনি আপনাকে কীভাবে ফিল করাচ্ছেন, যে দিন শেষে আপনি কে, আপনি কি হয়ে উঠতে চাচ্ছেন। নিজেকে যদি ধরেন আই এম দ্য বেস্ট এই জিনিসটা ফিল করান, ইয়াস দিন শেষে ইউ আর দ্য বেস্ট, আর আপনার বডি অ্যান্ড মাইন্ড ওইভাবেই কাজ করবে। তো বেসিক্যালি এই রুলটা উনি ফলো করতেন, ফলো করে যেখানে গিয়েছেন, যেটাতে হাত দিয়েছেন, বেস্ট পারফর্ম করেছেন। ঠিক আছে? তো বেসিক্যালি একদিন কি হয় দেখেন, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে তার রাইট হ্যান্ডটা কীভাবে জানি ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে? রাইট হ্যান্ডটা ড্যামেজ হয়ে যায়, বম লেগে ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, রাইট হ্যান্ডটা পুরো কেটে ফেলতে হয়। দেন ওনার লেফট হ্যান্ড রয়ে যায়। উনি কি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন যে ইস, আমি তাহলে কি আর শার্প শুটার কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না, আল্লাহ আমার থেকে রাইট হ্যান্ড কেড়ে নিলেন। তখন উনি কি করলেন যে হোয়াট এভার ইট ইজ,
আরেক হাত আছে, বাম হাতটা আছে, এই হাত থেকে এখন শার্প শুটিং করব। উনি কি করলেন, ওই বাম হাত থেকে ট্রেনিং নেওয়া শুরু করলেন, অ্যাজ লাইক ইউ ক্যান সে ক্রেজি ট্রেনিং, ক্রেজি ট্রেনিং। ওই উনি বাম হাত থেকেও যতক্ষণ না এক্সপার্ট হয়ে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত লেগেছিলেন, মানে এক্সপার্ট না হওয়া পর্যন্ত লেগেছিলেন। তো মেন্টালিটি এমন রাখতে হবে, এক্সপার্ট না হওয়া পর্যন্ত লেগে থাকার মেন্টালিটি রাখতে হবে। ওনার রাইট হ্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু দেখেন লেফট হ্যান্ড ছিল, লেফট হ্যান্ড থেকে উনি রিভলভারই ধরতে পারতেন না, গানটাই ধরতে পারতেন না বাম হাত থেকে। ওই বাম হাত থেকে উনি ট্রেনিং নেওয়া শুরু করেন, আর এমনভাবে ট্রেনিং নেন অ্যাজ লাইক আমি যতক্ষণ না বাম হাত থেকেও এক্সপার্ট হয়ে যাচ্ছি ততক্ষণ থামছি না, যা হয়ে যাক। তো বলেন তো, উনি কি বাম হাত থেকে ধরেন এক্সপার্টিসটা গেইন করতে পেরেছিলেন? বাম হাত থেকে শার্প শুটার এক্সপার্ট বা অ্যাজ লাইক বলতে পারেন লেফট হ্যান্ডে এক্সপার্ট শার্প শুটার হতে পেরেছিলেন কি না? বলেন তো, আপনাদের মাইন্ড কি বলছে? হুম, কি বলছে আপনাদের মাইন্ড? হতে পেরেছিল আমার কাছে মনে হয় স্যার পারছে স্যার। ইয়েস, হ্যাঁ, উনি দেন লেফট হ্যান্ডে শার্প শুটার হতে পেরেছিলেন। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে উনি আবার কাম ব্যাক করেন, প্রায় অ্যাজ লাইক 5 থেকে 6 বছর পর কাম ব্যাক করেন। হ্যাঁ, ইয়াংদের সাথে পার্টিসিপেট করেন। কাদের সাথে জানেন? ইয়াংদের সাথে। ইয়াং, ওনার বয়স অ্যারাউন্ড 45 to 52 হয়ে গিয়েছে। শার্প শুটিংয়ে আবার উনি পার্টিসিপেট করলেন উইথ দ্য লেফট হ্যান্ড। ওনার বয়সও তাদের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছে। তো চিন্তা করেন, তা ওনার দৃষ্টিশক্তিটাও কি হয়েছে? উইক হয়েছে অবশ্যই। ইয়াংদের সাথে কি করেছেন? পার্টিসিপেট করেছেন। তো বলেন তো, যখন ইয়াংদের সাথে পার্টিসিপেট করলেন, তার সাথে লেফট হ্যান্ড ইউজ করছেন, আর ওরা রাইট হ্যান্ডে, হ্যাঁ ওরা রাইট হ্যান্ডে, দেন ওরা ইয়াং। তো বলেন তো, ওনার মাথায় কি কাজ করছিল? ওনার মন কি বলছিল? উনি কি নার্ভাস ছিলেন? আপনারা বলেন তো, কি বলছে আপনাদের মাইন্ড? আসলে স্যার এখানে হইতে পারে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে জিনিসটা, সাবকনশিয়াস মাইন্ড, এক্স্যাক্টলি, একটা মাসল মেমোরি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, উনি এমন ভাবে এক্সপার্টিস লেভেলটা গেইন করেছেন যে আমার পাশে যেই থাকুক না কেন, কিং থাকুক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি তার থেকেও সেরা। উনি ওইভাবে নিজেকে ক্রিয়েট করে ফেলেছিলেন। দেন জানেন, তিনি ইয়ংদের সাথেও পার্টিসিপেট করে তাদেরকেও পিছিয়ে ফেলেছিলেন। দেন ওই শার্প শুটিংয়ে উনি ফার্স্ট হয়েছিলেন, আবার গোল্ড মেডেলিস্ট হয়ে গেলেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং দ্য চ্যাম্পিয়ন উইথ ইউজিং দ্য অনলি লেফট হ্যান্ড। আসলে স্যার সবকিছু হচ্ছে আমাদের ব্রেন গেম, আমরা তো ব্রেন কে বুঝতে পারি না। ব্রেন গেম, এক্স্যাক্টলি, বেসিক্যালি ইয়েস, এই ব্রেন গেমটা আমরা বুঝতে পারি না আসলে। আমাদের ব্রেনটা এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদের ব্রেনটাই হচ্ছে একটা ধরেন বলতে পারেন সবচেয়ে বড় পাওয়ার হাউস, যেটাকে প্রপারলি যদি ইউজ করতে পারি। আমি যখন স্যার 12 ঘন্টা কাজ করে, আমি যখন স্যার 12 ঘন্টা কাজ করে তারপরেও কম্পিউটার নিয়ে বসি, আমার সাবকনশিয়াস মাইন্ডে যদি হয়ে যায় আমি এই কাজটা করব 12 ঘন্টা কাজ করে আবার রাতে 4 ঘন্টা কাজ করতে পারি, 4 ঘন্টা, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে দেখেন, তখন গায়ে লাগে না, ইয়েস, তখন গায়েও লাগে না। আমাদের বডিটা অ্যাজ লাইক মেশিন থেকেও অনেক অ্যামেজিং। যেভাবে এটাকে বিল্ড করবেন, এটা ওইভাবেই বিল্ড হবে। হ্যাঁ, আমি কত ওয়েস্ট স্যার, আপনি যে ওয়ার্ডপ্রেসের ডিজাইন দেখাই দিয়েছিলেন, আমি ভাবছি যে একটা ই-কমার্স সাইট আমি বানাবো, পুরো মনে হয় 10 ঘন্টা আমি বসছি শুধু একটা প্লাগইনে, মানে বারবার প্লাগইনে সমস্যা হয়, আবার মানে 5 থেকে 6 বার আপনার ফোন দিছি সাপোর্ট টিমকে, তারপরে মোটামুটি একটা দাঁড় করে ফেলছি। ওয়াও, দেখেন, দাঁড় করে ফেলছি একটা ওয়েবসাইট, দেখেছেন, ই-কমার্স সাইট। বাহ, আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে ই-কমার্স ওয়েবসাইট রেডি করে ফেললেন। জি জি, পুরো ই-কমার্স ওয়েবসাইট রেডি করছি। হাউ অ্যামেজিং, মাশাআল্লাহ, দেখেছেন কত সুন্দর। মানুষকে দিয়ে বানাতে পারবো, কিন্তু আমি বলছি না, আমি এটা করেই ছাড়ব, আমি তো পারি। তারপরে ইউটিউবে অনেক ডাটাইছি, সারা দিন ওইটা নিতে যাচ্ছি, দেখেছেন। হ্যাঁ, দিন শেষে এক্স্যাক্টলি, হ্যাঁ, বেসিক্যালি এই উইনিং মাইন্ডসেটটাই সবার ভিতরে থাকতে হবে, যে হবে না কেন, হবেই, হবে না বলে কোনো ওয়ার্ড নাই ডিকশনারিতে। আমাদের জন্মই হয়েছে পারার জন্য, বিজয়ী হওয়ার জন্য। আমাদের জন্ম যদি দেখেন অ্যাজ লাইক মায়ের পেটেই কিন্তু আমরা লড়াই করে এসেছি, ঠিক না? ওইখানেও কিন্তু লড়াই করেছি, লড়াই করেই দেন মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক আছে? তো আমাদের জয় কিন্তু ওইখান থেকে শুরু।
তো জীবনে পারবো না বলে কোনো ওয়ার্ড নাই। হ্যাঁ, তো বেসিক্যালি সব মিলায় আমাদের উপরে ডিপেন্ড করে। আমি পারবো তাই হ্যাঁ, ইয়েস আই ক্যান। জাস্ট ওইটা অ্যাচিভ করার জন্য কি দিতে হবে আপনার? প্রপার টাইম, প্রপার এফোর্ট, আপনার এনার্জি, দেন ইনভেস্টমেন্টও লাগবে। হ্যাঁ, এই 4টা জিনিস দিতে হবে। এই 4টা জিনিস প্রপারলি দেন, তো এই 4টা জিনিসকে আপনি দিন শেষে রক্ষা করতে পারবেন। তো ঠিক আছে, হোপফুলি ইনশাআল্লাহ আপনারা আমাদের কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেমে সমস্যা আছে, কারণ এই যে এগুলো আমরা কিন্তু স্কুল থেকে শিখতে আসতে পারি না। আমাদের মানে অনেক নলেজ আছে, এগুলো দেওয়া হয় না। যেমন কিভাবে আমি অনেক বই আছে যেগুলো আপনি সাবকনশিয়াস, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এই বইগুলো পড়লে আসলে বোঝা যায় যে স্যার আমরা মানে কোন জায়গায় আছি এবং পৃথিবীটা কিভাবে চলতেছে। ইয়াস, হ্যাঁ, এই এডুকেশন গুলো বেসিক্যালি আপনাকে স্কুল কলেজ দিবে না অথবা ইউনিভার্সিটি দিবে না। সুন্দর বলেছেন। হ্যাঁ, এই যে আমরা অর্থনীতি নিয়ে কিছুই জানি না। অর্থনীতি আমরা যে রিচ হব এটা তো আমরা সম্পর্কে আমরা কিছুই জানি না। তারা কিন্তু কিছুই জানে না। জাস্ট থিওরিটিক্যাল। সাইকোলজি অফ মানি পড়েন, রিচ এন্ড ডেট পড়েন, রিচ এন্ড পোর ডেট পড়েন, তাহলে দেখতে পারবেন কি রকম থিওরি তারা ইউজ করতেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, বেসিক্যালি ওয়ার্ল্ডটা কিভাবে অপারেট হচ্ছে। আমাদের ওই ব্রিটিশরাই আমাদেরকে মেরে ফেলছে। ওরাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে রেখে আসছে, আমরা ওইটাই ফলো করতেছি। বাট ওরা কিন্তু ওদের দেশে ঠিকই চেঞ্জ করে ফেলছে। এক্স্যাক্টলি। বেসিক্যালি দেখেন, এই ব্রিটিশরাই কিন্তু কি করছে, আলটিমেটলি মুসলমানদের সব রুলস নিয়ে নিচ্ছে, আর আমরা মুসলিমরা কি করলাম, আমাদের রুলস রেগুলেশন তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা তো স্যার সুন্নত বুঝি না। আমরা যে এই যে তারা দেখেন রাত 9টার পরে ঘুমিয়ে যায়, আমরা রাত 3টার পরে ঘুমাই। কিন্তু তারা দেখবেন সব কিছু তারা ডিসিপ্লিন, যে আমরা নবীরা এরকমই করি। হ্যাঁ, ডিসিপ্লিন সম্পর্কে দেখেন, আল্লাহ কিন্তু আমাদেরকে অলরেডি ইসলামে শিখিয়ে দিয়েছেন, কিন্তু তারা কিন্তু দেখেন ওই বিষয়টা মেইনটেইন করছে, কিন্তু আমরা মেইনটেইন করছি না, ঠিক না? তো তারা এগুলো আবিষ্কার করছে, এগুলো আসলে কিভাবে